আমার রুমে আপনি শুয়েছিলেন। বাহির থেকে দরজা বন্ধ করেছিলাম যাতে রুম থেকে বাহিরে আসতে না পারেন এবং আমি সহজে আত্মহত্যা করতে পারি। কিন্তু আমার হাতের আঙ্গুল কাটার পর চিৎকার শুনে আপনি কেমন করে দরজা ভেদ করে বাহিরে এলেন? প্রশ্নের জবাবে অর্ণব মিষ্টি হেসে বলল, তুমি তো ভালো করেই জানো সিমিকে বাসায় এনেছিলাম যাতে সে রিমনের বউ হয়ে অভিনয় করে এবং আমার সমস্ত কথা মেনে চলে। ওই রাত্রে যখন আমার সঙ্গে তুমি রাগ দেখিয়ে রুম থেকে বেরিয়ে গেলে এবং বাহির থেকে দরজাটা বন্ধ করে দিলে, তখনই বুঝেছিলাম অপ্রতিকর ও অপ্রত্যাশিত কিছু ঘটিয়ে ফেলবে। এটা বুঝতে পেরে সিমিকে ফোন দিয়েছিলাম যাতে সে দরজাটা খুলে দেয়। দরজাটা খুলে দিলে রুম থেকে বের হই এবং তোমাকে ফলো করতে থাকি। তুমি কি করো না করো সেটা চুপিসারে দেখছিলাম। যখন দেখলাম তুমি বিরিয়ানি রান্নায় ব্যস্ত, তখনই সিমির সঙ্গে আড্ডায় মেতে উঠলাম। কিন্তু হঠাৎ করে যখন তোমার চিৎকারের শব্দ শুনতে পেলাম তখন ছুটে গেলাম তোমার কাছে। অবাক হয়ে অর্ণবকে বললাম, ও তাহলে এই ব্যাপার। অর্ণব মুচকি হাসল। এরপর বলল, প্রথম রাতের ঘটনাটা খুলে বলি, শুনবে? কোনটা? ওই যে ব্রিজের ঘটনা। বলেন। তুমি বাইকে করে ব্রিজে ফুসে যখন বখাটে জানোয়ারের উত্ত্যক্ত শিকার হলে এবং একজন বাইকওয়ালা তোমাকে বখাটের হাত থেকে রক্ষা করলো। সে রক্ষাকারী বাইকওয়ালা কে ছিল জানো? কপালে কৌতূহলে সাপ ফেলে বিস্ময়ের কণ্ঠে বললাম, কে ছিল? অর্ণব জবাব দিল, সেটা আমিই ছিলাম। তুমি বাসা থেকে বের হওয়ার পরপরই তোমার পিছু যেতেই দেখি পুলিশ চেকপোস্ট বসিয়েছে এবং সেখান থেকে তুমি একটা বাইকে উঠেছ। এরপর ব্রিজে পৌঁছাতে দেখতে পাই সে বখাটে লোকটা তোমাকে উত্ত্যক্ত করছে। বুঝতে পেরে চিৎকার করে বলেছিলাম, কে ওখানে? তারপরের ঘটনা তো মনেই আছে তোমার। বখাটে চলে যাওয়ার পর আমিও বাইক চালিয়ে কিছুটা পথ এগিয়ে যাই। এরপর বাইক থামিয়ে পরনের ফুল শার্টটা খুলে বাইকের উপরে রাখি। এরপর একটা মাস্ক মুখে লাগিয়ে ব্রিজের একপাশে দাঁড়াই এবং মিছিমিছি ফোনে কথা বলতে থাকি। আমি ভালো করে জানতাম যদি সরাসরি তোমার কাছে গিয়ে বলি বাড়ি চলো, তাহলে কখনোই যেতে রাজি হতে না, উল্টো রেগে যেতে। এজন্য কৌশল অবলম্বন করেছি। আমার বুদ্ধির প্রশংসা করতেই হবে তোমাকে, কি বলো? বেবাসাকে খেয়ে গেলাম আমি। সেদিন রাত্রে সমস্ত ঘটনার পিছনে অর্ণব ছিল আজ জানতে পারলাম। হতভম্বের ভাব কাটিয়ে উঠে একগাল হেসে অর্ণবকে জবাব দিলাম, আসলেই আপনার বুদ্ধির তারিফ না করে অন্যায় হয়ে যাবে। অর্ণব অন্যমনস্ক হয়ে পেয়ের নিচু স্বরে বলল, নিশি, তোমার সাথে এই বাড়িতে আসি 28 দিন হলো। আর 2 দিন পরেই চলে যেতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি বিদেশ চলে যাব। দেশে মন টিকছে না, দেখি বিদেশে কাটালে কেমন লাগে। অর্ণব বিদেশ চলে যাবে শুনে বুকটা কেমন ঝাঁকি মেরে উঠল। মনে হলো আমি যেন মূল্যবান কিছু হারিয়ে ফেলার সংবাদ পেলাম। এই মূল্যবান কিছুটা আসলে আমার ভালো থাকার সম্বল। সে চলে গেলে কিভাবে দিন কাটবে ভাবতে পারছি না। পরক্ষণে মনে হলো সে তো আমার আপনজন কেউ না, স্বামীর বন্ধু সে। তারও তো ব্যক্তিগত জীবন আছে। আমার জন্য তো সে তার নিজের জীবনটাকে হেলায় হেলায় জলে ডুবিয়ে দিবে না। কিন্তু মনটাকে মানাতে পারছি না। মনে হয় অর্ণব আমার খুবই আপন কেউ। তাকে রিমন বলেই মনে হয়। একই রকম দেখতে, এমনটা মনে হয় স্বাভাবিক। শুধু চেহারাতেই মিল নয়, তার হাসিতে, অভিমানে, কান্নায়, রাগে, সবকিছুতেই মিল। যদি সে সারাটা জীবন আমার পাশে থাকতো তবে কতই না খুশি হতাম। অর্ণবকে কৃত্রিম হাসির সমন্বয়ে জবাব দিলাম, বিদেশ যাবেন? খুব ভালো সিদ্ধান্ত। তো কোন দেশে যাবেন? অর্ণব মৃদু স্বরে বলল, টাকা জোগাড় করতে আরো কয়েক মাস লেগে যাবে, তাই বিদেশ যেতে সময় লাগবে। যাব কোনো প্রসিদ্ধ দেশে না, মালয়েশিয়াতে যাব। আচ্ছা ঠিক আছে, কিছু মনে করবেন না। আমার আর টিভি দেখতে মন চাচ্ছে না, ঘুমের ভাব হচ্ছে, ঘুমাবো। আচ্ছা, যাচ্ছি আমি। অর্ণব রুম থেকে বের হয়ে গেল। আর চলে যাওয়াতে নিজেরই কষ্ট হলো। তার সঙ্গে একই রুমে বসে থাকা সম্ভব হচ্ছিল না। সে বিদেশ চলে যাবে কথাটি আমাকে না বললেও পারত। আমাকে একটু আগে সে যেন হাজারো তীরের আঘাত দিয়ে আহত করেছে। দিনে দিনে কষ্ট জমিয়ে চলেছি। কষ্ট জমানো ছাড়া কোনো কাজে নেই যে আমার। মনের মানুষ জীবন থেকে হারিয়ে গেলে সুখ নয়, প্রতিটা মুহূর্তে দুঃখ কষ্ট দেখা সাক্ষাৎ দিয়ে যায়। দুঃখ বিলাসী নারীর কষ্টই তো নিত্যসঙ্গী। মধ্যরাতে আসমকে ঘুম ভেঙে গেল। নিজের শরীরই দেখতে পারছি না। ঘুমানোর সময় আলো নিভিয়ে ঘুমাই না আমি। আজও তার ব্যতিক্রম কিছু করিনি। তবে ঘর কেন অন্ধকার? আলো জ্বলে থাকার কথা। তাহলে আলো নিভালো কে? সে কেমনে আসবে? রুমের দরজা তো বন্ধ। বিছানা থেকে নেমে সুইচ বোর্ডের নিকট গেলাম। সুইচে চাপ দিলাম কিন্তু বৈদ্যুতিক বাতি জ্বললো না। জানালার কাছে গিয়ে কান পাততে সাঁই সাঁই শব্দ শুনতে পেলাম। খুব জোরে বৃষ্টি হচ্ছে, সেই সাথে প্রচন্ড ঝড়। আমার গাঢ় ঘুমটা ভেঙে গিয়েছে। ভাবতে না ভাবতে বিকট শব্দে আবারও বজ্রপাত হলো। পুরো শরীর কেঁপে উঠলো। যদিও বজ্রপাতকে সেরকম ভাবে ভয় করি না, তবে আজকে ভয়ের সৃষ্টি হচ্ছে। যখন তখন ভূত এসে ঘাড় মটকে দিবে। ভয়ের অতিসাহ্য খাটের উপর জড়সড় হয়ে বসে রইলাম।
ঘর আলোকিত থাকলে বজ্রপাতকে অতটা ভয় পেতাম না। আসলে অন্ধকারই আমার ভয়ের মূল কারণ। খুব শীত লাগছে, গায়ে চাদর জড়িয়ে নিব কিন্তু ইচ্ছে করছে না। গায়ের কাঁটা জেগে উঠেছে শীতের প্রকোপে। হঠাৎই দরজার খিটখিটানির আওয়াজ পেলাম। দরজাটা খুলে দিতে ভয়ে উত্তেজনা নিয়ে অর্ণব রুমের ভিতর প্রবেশ করলো। তার হাতে মোবাইলের টর্চ লাইট জ্বালানো। সে আমার খাটের উপর জবুথবু হয়ে বসে রইলো। উস্কুক করছে সে। বিদ্যুৎ চমকানো দেখে সে কিরকম ভয়ার্ত পাখি হয়ে গেছে। রিমন ঝড় ও বৃষ্টিপাতকে খুব ভয় পেত। আমাদের বিয়ের রাত্রিতে প্রচন্ড জ্বর হয়েছিল। ওই রাত্রে রিমনকে সামলানো কঠিন হয়ে গিয়েছে। অর্ণবকে মৃদু স্বরে বললাম, কি ব্যাপার, এভাবে কাঁদছেন কেন? কি হয়েছে? অর্ণব কাঁপা কাঁপা গলায় বলল, ঝড় বৃষ্টির রাত আমি সহ্য করতে পারি না। আমার ভীষণ ভয় লাগে। একাকী থাকলে ভয়টা আরো বেশি বেড়ে যায়। বাধ্য হয়ে তোমার রুমে এসেছি। আমি অবাক হয়ে বললাম, আপনি তো দেখছি রিমনের অভ্যাস পেয়েছেন। সেও ঝড় বজ্রপাতকে খুবই ভয় পাত। যতক্ষণ জ্বর চলতো ততক্ষণ কানের ভিতর আঙ্গুল ঢুকিয়ে চোখ দুটো বন্ধ করে থাকতো এবং আল্লাহর নাম জপতো। তুমি সামনে আছো বলেই কথা বের হচ্ছে। তো তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার পাশে বসলেও তো পারো। না থাক। আমি আজকে আমারও ভয় লাগছিল। আপনি আসাতে ভয়টা বিলীন হয়ে গেছে। এর জন্য তো ধন্যবাদ প্রাপ্য আমি। কিন্তু আমি ধন্যবাদ চাই না। তুমি আমার পাশে বসলে আমি খুশি হব। বসো না প্লিজ। মুহূর্তে আমার শরীরে কেমন এক ধরনের শিহরণ জাগ্রত হলো। রহস্যময় ভালো লাগার আবেশে বুকে কাঁপন ধরল। ইতিপূর্বে এমন অনুভূতি কখনোই হয়নি। প্রথমবার নেশা করলে যেমন লাগে ঠিক তেমনি। অনিচ্ছা সত্ত্বেও অর্ণব পাশে বসলাম। দুজনেই চুপচাপ। ওদিকে বজ্রপাত থামছেই না। বজ্রপাতের বিকট শব্দে দুজনকে কাঁপিয়ে তুলছিল। আমার ইতস্ত বোধ হচ্ছিল। এক পর্যায়ে সে গা ঘেঁষে বসলো। তার দেহের পরশে আমার দেহ যেন বিদ্যুৎ খেলে গেল। সম্মোহিত হয়ে গেছি এমন অবস্থা। মুখ ফুটে তাকে যে বলবো সরে বসেন, এটাও মুখ দিয়ে বের হচ্ছে না। আমি যেন বোবা কিংবা সদ্য ভূমিষ্ঠ শিশু। শুধু কান্না করতে পারবো, ভাষায় প্রকাশ করতে পারবো না। অস্বাভাবিক ভাবে কাঁপা শুরু করলাম আর নিথর দেহটা। মনে হচ্ছে অর্ণবের নিকট নিজেকে সঁপে দিতে যাচ্ছি। মানুষটা আমার ডান হাতটা ধরে ফেললো। হাতটা তার গালে নিয়ে পরশ গুলাতে লাগে। তারপর আমার আঙ্গুলের অগ্রভাগ তার ঠোঁটের মাঝে প্রবেশ করিয়ে নিল। ভয়ানক অবস্থার মাঝে আমি। পুরো দেহ যেন অবশ হয়ে গেল আমার। অর্ণব ফিসফিসে আদুরে গলায় আমায় বলল, এই হাতের পরশের কথা কি তোমার মনে পড়ে? অর্ণবের কথায় পুরো শরীর ঝাঁকি মেরে উঠলো। স্তম্ভিত হয়ে গেলাম। কি বললো সেটা? তার কথার কোনো অর্থ খুঁজে পেলাম না। তাকে আমি প্রশ্ন করতে যাব, অমনি সে আমার বাহুতে আবদ্ধ করে নিল। ক্ষণিককাল তার বুকের জমিনে আমাকে জড়িয়ে রেখে ছেড়ে দিল। আমার অবস্থা এমন যেন আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে ডুবন্ত অবস্থায়। কথা বলার সুযোগও যেন পাচ্ছি না অর্ণবের মৃদু আচরণে। অর্ণব আমাকে আবারও অবাক করে দিয়ে সে আমাকে ছেড়ে দিল ঠিকই, তার পুরো দেহকে আগুন জ্বালিয়ে দিল যেন। অঙ্গার হয়ে গেলাম। আমি হতভম্ব হয়ে গেছি। এবার নিস্তব্ধ। তাকে কিচ্ছু বলতে পারছি না। বলার সামান্যতম ইচ্ছাটুকুও নেই। অর্ণব ফিক করে হেসে ফেলে বলে, 1 বছর 11 মাস পর কি মনে পড়ে? এ কথা শুনে কেন যেন চোখের পানি জমে গেল। দুঃখের না সুখের পানি বলাই মুশকিল। অর্ণব তার আঙ্গুলের অগ্রভাগ দিয়ে অশ্রুজলের বিন্দুকণাগুলো গাল থেকে মুছে ফের তীক্ষ্ণ কণ্ঠে বলল, এত ঘাবড়িও না। যা বলেছি সত্যি বলেছি। এবং তুমি ঠিকই শুনেছ। কথাটি বলে সে আমাকে বিছানায় শুইয়ে দেয়। তার মনোবাসনা কি এটা ভালো করে বুঝতে পারছি। অগ্নিমূর্তি আমি। রাগে অগ্নিশর্মা হয়ে অর্ণবের গালে সজোরে থাপ্পড় লাগিয়ে দিলাম। অর্ণবের গাল হাত। সে গোল গোল চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি দাঁতে দাঁত চেপে কটমট করে ক্ষিপ্ত স্বরে বললাম, লম্পট, এই ছিল আপনার মনে? এতদিন এসবের জন্য কি বাসাতে থাকতে বলেছিলাম? ছি, এমন একজন মানুষের জন্য আমি সেদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর নিকট প্রার্থনা করে বলেছিলাম, অর্ণবের প্রতি আমার মনে যেন প্রকৃত ভালোবাসা জাগে। রিমনকে যেরকম ভাবে ভালোবেসেছিলাম তাকেও যেন তেমনি ভাবে ভালোবাসতে পারি। একাকিত্বের জীবনকে আমি আর নিতে পারছি না। সারাটা জীবন একা কাটিয়ে দিতে পারতাম, কিন্তু অর্ণবের মুখের দিকে তাকালে মনে হয় রিমন মরেনি, অর্ণব বেঁচে আছে। অর্ণবের অস্তিত্বের কারণেই আমি একাকী থাকতে পারছি না। আমার অবুঝ মনটা বলে ওঠে অর্ণবকে রিমন বলে মনে করে যেন ভালোবাসতে শুরু করি। তুমি অর্ণবের প্রতি আমার মনে ভালোবাসা তৈরি করে দাও, তার মনেও যেন আমার প্রতি ভালোবাসা জন্মে। আসলে এমন প্রার্থনা করাই ছিল আমার বড় বোকামি। যার জন্য তার জন্য প্রার্থনা করা বোকামি। ভেবেছিলাম আপনার ছায়ায় থেকে রিমনকে হারানোর কষ্ট ভুলে যাব। কিন্তু আপনি যে এতটা নিজ জানা ছিল না। আমার এত সব কথা শুনে অর্ণব যেন রাগে ফুসফুস করতে লাগলো।
আমাকে আবারও খাটের সাথে ঝাপটে ধরে রাখলো। তারপর আমার শরীরের উপর তার দেহ স্থাপন করে। আমি তোর প্রথম স্বামী, সো আমি যা চাইবো তাই করব। তুই বাধা দিতে পারবি না। আমি যদি তোকে সারাটা জীবন আমার বুকের মাঝে জড়িয়ে রাখি, তবুও তুই কিচ্ছু বলতে পারবি না। তোকে নিয়ে যদি পুতুল খেলা খেলি, তবুও না। অন্তত আমার ক্ষেত্রে না। দুনিয়ার বাকি স্বামীরা কি করে সেটা তাদের ব্যাপার। আমার রাজত্বে যা হবে সব নিজের ইচ্ছাই। আমার নিজস্ব নিয়ম অনুযায়ী তোকে নিয়ে সিংহাসন পরিচালনা করব। এটা সম্পূর্ণ নতুন ধারাই। কথাটা শোনা মাত্রই মাথা ঘুরে উঠল। হিমশীতল রক্তকণাগুলো যেন উত্তপ্ত হয়ে গেল। মাথা ঘোরার পাশাপাশি মনে হচ্ছিল মগজ টকবক করছে। অর্ণবের কথা শুনে অদ্ভুত রকমের অভিব্যক্তি নিয়ে তার চোখ বরাবর দৃষ্টি নিক্ষেপ করলাম। সে আমার স্বামী। কথাটি শুনে একবার রাগের সৃষ্টি হলো, আর একবার হাসির। মিশ্র প্রতিক্রিয়া নিয়ে তার মৃদু অত্যাচার সহ্য করছিলাম। অর্ণব আমার মধ্যমা আঙ্গুল তার জিহ্বাতে নিয়ে আঁচড় কাটছে আবার। আমাকে সে অবাক হতে দেখে কপট রাগ স্বরেই বলল, কি বিশ্বাস হয় না যে তুই আমার প্রথম স্ত্রী? আমি তোর প্রথম স্বামী হওয়ার কথা হতো না। আজ থেকে 1 বছর 11 মাস পূর্বে তুই আমার স্ত্রী ছিলি, কিন্তু রিমন তোকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। ও, ভালোবাসার মানুষকে কারো কাছ থেকে ছিনিয়ে নেওয়ার কষ্টটা যে কতটা গভীর তা যদি রিমন বুঝতো, সে তোকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পূর্বে তোর সঙ্গে অনেক বড় ধরনের অন্যায় করেছিল। কি সেটা জানিস? জানি, সেটা তোর অজানাই থাকবে। তবে তোর ছোট ভাই ঠিকই জানে। বিশ্বাস না হলে জেনে নিস তার থেকে। এর পূর্বে আমার থেকে শোন, রিমন কি অন্যায় করেছিল তোর সঙ্গে। তোর মস্তিষ্ক থেকে পুরো 13 মাসের স্মৃতি বিলীন করে দিয়েছে। এটা যেন তেন অন্যায় নয়, ক্ষমার অযোগ্য অন্যায়। জীবন থেকে মূল্যবান 13টা মাসের স্মৃতি নষ্ট করে দেওয়া মানে অনেক কিছু হারিয়ে ফেলা, দূরে ঠেলে দেওয়া স্পেশাল মানুষদেরকে। বলেছিলাম না নীলিমা নামে আমার স্ত্রী ছিল, যে দেখতে হুবহু তোরই মতো। এবং বলেছিলাম আমার সেই নীলিমা 1.5 বছর আগেই মারা গেছে। সে নীলিমা অন্য কেউ নয়, সেটা তুই। সে মৃত, আসলেই তো মৃত। যবে থেকে রেমন তোর হয়ে গেল, তবে থেকে আমার জীবন থেকে নীলিমা নামের মেয়েটিও মৃত্যুবরণ করেছে। ভাবছিস এতদিন তোর নিকট কেন আসলাম না? কারণ রিমন আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল, মাদক ব্যবসায়ী হিসাবে দোষী সাব্যস্ত করে। অথচ আমি এসবের মধ্যে জড়িতই ছিলাম না। আমার সাথে তোর প্রেম চলাকালীন রিমনের আগমন ঘটেনি। যখন তোকে বিয়ে করলাম, তখনই রিমন আমার জীবনে বন্ধু হয়ে আসে। সে তোকে সামনাসামনি না দেখলেও দূর থেকে ঠিকই দেখতো, এমনকি ফলো করতো। আমার জীবন থেকে তোকে কেমনে সরানো যায় সেটার জন্য রিমন সব রকমের চেষ্টা চালিয়ে যায়। আমার নামে মিথ্যে মামলা করে, এবং তার কারণে পুলিশের হাতে ধরা পড়ে যায়। যার কারণে 1 বছর 10 মাস কারাগারে কাটাতে হয়। যখন আমি কারারুদ্ধ, সে সময় রিমন একজন মেডিসিন চিকিৎসকের সাহায্যে তোর মস্তিষ্ক থেকে স্মৃতি বিলীন করে দেয়। তুই স্মরণ করতে পারিসনি যে এই লোকটাকে পূর্বে কোথাও দেখেছিস কিনা। সেই সুযোগে রিমন তোকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে সে তোর মন জয় করতেও সক্ষম হয়। চলতে থাকে তোদের প্রেম। দীর্ঘ 1.5 বছর প্রেম চলার পর তোরা বিয়ে করে নিলি, আর আমি কারাগারে কাটিয়েছি কতই না কষ্টে, যন্ত্রণায়। দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সান্ত্বনা দিয়ে গেছি প্রতিনিয়ত। বুকে চেপে রাখা সহস্র কষ্ট নিয়ে রাত পার করেছি। দীর্ঘ 1.5 বছর কারাভোগ করার পর কারাগার থেকে মুক্তি পেয়ে যাই। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তোকে তার আগে রিমন বিয়ে করে নিয়েছিল। আমি যেদিন কারাগার থেকে মুক্তি পেলাম, সেই দিনে ছিল তোদের বিয়ের 6ষ্ঠ দিন। ওই দিন পরেই অর্ণব থেমে গেল। সে এখনো আমার দেহের উপর শায়িত। তার ঠোঁট দুই আমার গলায় ডুবিয়ে দিতে লাগলো। এতক্ষণ অর্ণবের কথাগুলো বাক্রুদ্ধ হয়ে শুনছিলাম। কথাগুলোর আঘাতে বারবার আহত হচ্ছিলাম। আহত প্রাণীর মতো ভিতরে ভিতরে ডুকরো কেঁদে মরছিলাম। অর্ণবের কথা বিশ্বাসযোগ্য না হলেও নিজেকে তার প্রথম স্ত্রী ভাবতে কেন যেন ভয় লাগছিল। আমার অজানা ভালো লাগা সৃষ্টি হচ্ছিল। যদি সত্যি তার স্ত্রী হয়ে থাকি, তবে কিছুতেই সে আমাকে শান্তিতে বাঁচতে দিবে না। অবাক হচ্ছে অর্ণবের এই কথা শুনে, যে রিমন আমার মস্তিষ্ক থেকে 13 মাসের স্মৃতি উধাও করে দিয়েছে। এটা কিছুতেই বিশ্বাসযোগ্য নয়। তবে আজ থেকে 1.5 বছর পূর্বের ঘটনা সত্যি আমার মনে কিছুই আসছে না। যেন স্মৃতিশূন্য সময় কেটে গেছে। অর্ণবের পরশে এখন আর ইতস্তত লাগছে না। শুরু সে সময়ে তার পরশে যে অনুভূতি সৃষ্টি হয়েছিল, সেটাই হারিয়ে গিয়েছে। এখন যাবতীয় ভয় এসে জড়ো হয়েছে মস্তিষ্কে। সে আমাকে শান্তি দিবে কি দিবে না, এটা নিয়ে বড়সড় দুশ্চিন্তা। অর্ণব বলেছিল আমার সঙ্গে রিমনের বিয়ে 6ষ্ঠ দিনে সে কারাগার থেকে মুক্তি পেয়েছে। এর পরদিনই সে কি করছিল সেটা সে বলল না। না বলে থেমে গিয়ে নিজের খায়েশ মেটানোর চিন্তায় ব্যতিব্যস্ত। অর্ণব তো আজ রাত্রির শুরুতে টিভি দেখার সময় বলেছিল আমার
ওদের বিয়ের ৭ম দিনে সে রিমনকে হসপিটালে ভর্তি করেছিল। তারপর কি করেছিল সেটা তো অজানা নয় আমার। সিমিকে রিমনের বুড়ো বউ বানিয়ে এই বাসায় এনেছিল। না দ্বিধায় আক্রান্ত হয়ে গেলাম। দ্বিধার কারণে গাঢ় ভয় অবশ করে দিচ্ছিল আমাকে। ভয় ক্রমেই প্রবল হচ্ছিল। ভয়ের অতিমাত্রা চোখ ফেটে যেন রক্তরস বের হচ্ছিল। নারীদের যেটুকু শক্তি শরীরে বিরাজ করে সে শক্তি দিয়ে অর্ণবকে দমন করা সম্ভব নয়। আমার দেহে যে পরিমাণ শক্তি ছিল সেই পরিমাণ শক্তি ভয়ে, লজ্জায়, অজানায় শিহরণে ও কষ্টে বিলীন হয়ে যায়, শূন্যের কোঠার অবস্থান করে। কোনো উপায়ান্তর না দেখে অর্ণবকে আমার বুকের জমিনে জায়গা দিতে বাধ্য হলাম। এছাড়া আর কি করব? পথ যে আমার আর জানা নেই। হঠাৎ করে অর্ণব আমার শরীর থেকে সরে গেল। তোড়জোড় করে দেহ থেকে উঠে তার গায়ের টি শার্টটা খুলে ফেলল। তার ভাব গতি মোটেও সুবিধার লাগছিল না। নিশ্চয় তার সেই কামবাসনাকে সার্থক করবে, আমাকে ভোগ করে খায়েশ মিটাবে তার। আমার অস্থির অস্থির লাগছে। ঘামে কপাল ভিজে জবুথবু হয়ে আছে। এখন ভয়ে কাঁপছি, তবে ঘাম ঝরছে ক্রমেই। বৃষ্টি এখনো থামেনি। অবিরাম ধারায় বর্ষণ হচ্ছে। বিদ্যুৎ চমকানো বন্ধই হচ্ছে না। অর্ণব বজ্রপাতকে একটু আগেই ভয় পাচ্ছিল। সে ভয়ে এখন আর নেই। অন্তত তার অভিব্যক্তিতে ভয়ের ছাপ বোঝা যাচ্ছে না। সে তো তার কুপ্রবৃত্তিকে খুশি করার চেষ্টায় বিভোর। টি শার্ট খুলে আমার দিকে ছুঁড়ে মারল। খাটের দুই পাশে হাত রেখে হাতের তালুতে ভর দিয়ে আমার চেহারায় বরাবর তার চেহারা স্থাপন করতে এগিয়ে আসছিল। অবশেষে আমার কানে তার মুখ রেখে পিস পিস করে বলল, আজ এতটুকুই। আরো 2 দিন বাকি আছে। বাকি 2 দিনে সব খুলে বলবো। একদিনে জমিয়ে রাখা আদর ভালোবাসা তোকে উজাড় করে দিব। সব ভালোবাসা আদান প্রদান, সব না বলা কথা শুনিয়ে তোর জীবন থেকে চিরদিনের জন্য চলে যাব। এখন বিছানা থেকে উঠ, ছাদে যাব। বহুদিনের দুঃখ বিলাসকে বৃষ্টি বিলাসে পরিণত করব। অর্ণবের কথাগুলো নির্বাক শ্রোতার মতো শুনলাম। হ্যাঁ না কিছুই বললাম না। মনটা বলে উঠল, অর্ণব পাহাড় সমান রাগ জমিয়েছে মনে, যে রাগের সবটুকু নিশের উপরে প্রয়োগ করবে। অর্ণব বৃষ্টিতে ভিজতে চাচ্ছে, এমন সাহস তার হলো কেমনে? বজ্রপাতের ভয় কি তার সত্যি বিলীন হয়ে গেল? আমার এই মুহূর্তে বিছানা ছেড়ে উঠতে মন চাচ্ছে না। বজ্রপাত, অর্ণব ও ঝড় তিনটেই ভয় আমাকে জড় পদার্থ বানিয়ে ফেলেছে। অর্ণব দাঁতে দাঁত চেপে থম মেরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কত শত রাগ তার মনে। আমাকে কাছা চিবিয়ে খেলে সেই রাগগুলো হয়তো দূর হয়ে যাবে। বিছানা থেকে উঠছে না দেখে অর্ণব আমার হাতটা শক্ত করে ধরে টানতে লাগলো। এর ফলে আর সম্ভব হলো না বিছানাতে শুয়ে থাকা। অর্ণবের পিছু পিছু যেতে হলো। সে ছাদে নিয়ে গেল। ঝড় নেই, তবে অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ হচ্ছে। বৃষ্টির ফোঁটাগুলো এক একটা বরফের দলার ন্যায় গায়ে পড়তে মৃদু আঘাতে পুরো শরীর শিরশির করে উঠছে। অর্ণব হাত ছাড়েনি এখনো। তার প্রতি আমার ভয়ও কাটেনি। নিরীহ প্রাণীর মতো তার পদতলে উদবিষ্ট আমি। এরকম মনে হচ্ছে নিজেকে। এসব দুশ্চিন্তার অবসান হলেই বাঁচি। তার ভয়ে যতটা না কাবু, তার চেয়ে বেশি দুশ্চিন্তায়। অর্ণবের খালি গায়ের দিকে তাকানোর সাহস হচ্ছে না। তবুও চোখ ফিটফিট করতে করতে 2-3 বার নজর গেল। চোখ তার বুক বরাবর যেতে আমার বুকের মাঝখানে বোধা কষ্ট এসে হানা দিল। হুবহু রিমনের মতো তার দেহের গড়ন। হয়তো এ কারণে কষ্টের উদ্ভব হলো। রিমনের সবকিছুর সঙ্গে অর্ণবের হুবহু মিল। আমার গায়ে শাড়িটা নেই। ছাদে আসতে সে গা থেকে শাড়িটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিল। বৃষ্টিতে কাক ভেজা হয়ে তার দিকে বুলে তাকিয়ে কয়েকবার দেখে নিয়েছি। আর সে অপলকে আমার দিকে তাকিয়ে আছে। উল্টো দিক হতে দাঁড়িয়ে আছি। অর্ণব আমাকে ধাই করে আষ্টে পিষ্টে তার বুকে জড়িয়ে নিল। তার দেহের মাঝে পুতুল হয়ে অবস্থান করতে হলো। যতক্ষণ না সে ছেড়ে দিবে ততক্ষণ তার পরশের তিক্ত সুখ লুটিয়ে নিতে হবে। পিছন থেকে জড়িয়ে সে তার ঠোঁট দিয়ে আমার গাঢ় বৃষ্টির পানিতে জর্জরিত চুলগুলোতে পরশ বুলিয়ে দিচ্ছে। অপ্রত্যাশিতভাবে এত জোরে বজ্রপাত হলো যে মনে হলো ছাদের এক কোণে বুঝি অগ্নিকুণ্ডলী নিক্ষিপ্ত হয়েছে। আতঙ্কে ভয়ে আঁতকে উঠে ও মারে বাঁচাও বলে চিৎকার করে উঠলাম। অর্ণব বজ্রপাতের বিকট শব্দে ও বিদ্যুতের ঝলকানো আলোকের প্রতিশ্রুতিতে আমাকে তার বুকের মাঝে এত শক্তভাবে জড়িয়ে নিল যে মনে হলো দুজনে একই দেহের অংশ হয়ে গেছি। আমার শরীর কাঁপা শুরু হলো ফের। লাটিমের মতো ঘুরছি বলে মনে হচ্ছে। অর্ণবও কাঁপছে। সে কাঁপা গলাতে আচমকা নরম কণ্ঠে বলল, তোমার এই শরীর এতদিন জীবনের সম্পত্তি ছিল। ভাবতে আমার কষ্টে বুকটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। চাকু দিয়ে কুচি কুচি করে বুকটা কেটে ফেললেও হয়তো এতটা কষ্ট পাবো না যতটা কষ্ট পাই এটা মনে হতে। পুরুষ মানুষ এখানেই পরাজয় বরণ করে, যখন তার মনের মানুষকে অন্যজনের সংস্পর্শে দেখে। তারা সব পরাজয় হাসি মুখে মেনে নেয়, নিতে পারে এই পরাজয়কে নয়। নীলিমা,
তুমি কেন রিমনের হলে? যখন তুমি আমার স্ত্রী ছিলে তখন তোমাকে নিশি বলে ডাকতাম না, নীলিমা হিসেবে জানতাম, তাই নীলিমাই বলে ডাকছি। উত্তর দাও নীলিমা, কিসের জন্য রিমনের হলে তুমি? ওহো, আমি তো ভুলেই গেছি যে এতে তোমার দোষ নেই। তুমি তো স্মৃতি হারিয়ে ফেলেছিলে। আসলে এটা আমার ভাগ্যের দোষ। তুমি আমার কপালে ছিলে না, তাই তো আমার স্ত্রী হয়েও অন্যজনের হয়ে গেলে। অর্ণব কথাটি বলে উচ্চস্বরে কাঁদতে লাগলো। অবশ শিশুদের মতো করে কাঁদছে। তার কান্নাই আমার অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলল। হৃৎপিণ্ড লাফাচ্ছিল। আমার কাঁধে তার মুখটা ঠেসে ধরে আছে। এই অবস্থাতেই কেঁদে যাচ্ছে। পুরুষ মানুষ সহজে কাঁদে না। যখন কাঁদে তখন মনে হয় যাবতীয় কষ্টগুলোকে বলে যেতে কাঁদছে। তাকে কি জবাব দিব আমি বুঝতে পারছি না। আমার দোষের জন্যই কি সে দুঃখী? আমি কি তার দুঃখের ভাগিদার হব? আমার তো কোনো দোষ নেই, এরপরও তার দুঃখের ভাগিদার হতে রাজি। মানুষটার জন্য এই মুহূর্তে খুব মায়া লাগছে। একসময় এরকম মায়ার জন্ম হয়েছিল রিমনের জন্য। এমন মায়ার মোহেই জগতের প্রতিটা নারী জীবনের রঙিন মুহূর্তে জড়িয়ে পড়ার নেশায় সুখ স্বপ্ন বুনতে থাকে হৃদয়ে। আর হয়তো দ্বিতীয়বারের মতো এমন সুখ স্বপ্নের জালে জড়িয়ে পড়তে যাচ্ছি। যদি ভাগ্যের নির্মমতা আমাকে পুনরায় গ্রাস না করে, তাহলে হয়তো অর্ণবের থেকে পাওয়া ভালোবাসায় সারা জীবনের সুখে কাটিয়ে দিতে পারবো। ভাবতে না ভাবতে অর্ণব আমার শরীর থেকে সরে ধাক্কা মেরে ফেলে দিল। লুটিয়ে পড়ে রইলাম ছাদের উপর। আমি ভড়কে গেলাম। থমকে ওঠার চেহারায় অন্ধকারে অর্ণবের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিলাম। সে ক্রন্দনরত অবস্থায় বলতে লাগলো, বৃষ্টির মতে করে আমিও বর্ষণ করছি জল দ্বারা। আকাশের কষ্ট যেমন কেউ বোঝে না, আমার কষ্টটাও কেউ বুঝবে না, তুমিও না। তোমার কাছে এসে ক্রমশ কষ্টকে আপন করে নিচ্ছি। আমি কষ্টকে আর মেনে নিতে পারছি না। 2টা দিন পার হলেই নিস্তার পাই। জানো কত ভালোবাসি তোমাকে। এতটাই ভালোবাসি যে শত কষ্ট সহ্য করে ওই বাসায় থেকে যাচ্ছি, কারণ তুমি 1 মাস এই বাসায় থাকতে বলেছ। সিমিকে বাসায় নিয়ে আসার পিছনে মূল কারণ এটা নয় যে রিমনের কথা রাখা। সত্যি ঘটনা হচ্ছে রিমন ওরকম কোনো কথাই বলেনি আমাকে। রিমনকে তো আমি নিজ হাতেই খুন করেছি। যে মানুষটাকে খুন করেছি সে মানুষটার আবদার কিসের জন্য মেনে নিব? সিমিকে এ বাসায় এনেছিলাম বিশেষ কারণে। তাকে রিমনের স্ত্রী হিসেবে অভিনয় করতে বলেছিলাম এই বিশেষ কারণেই। কারণটা হচ্ছে সিমির সঙ্গে আমার অভিনয় দেখে তুমি রিমনের প্রতি কতটা জেলাস ফিল করো এবং তুমি রিমনকে কতটা ভালোবাসো সেটা দেখবো। এজন্যই সিমিকে এ বাসায় আনা। খুব রাগ জমেছে তোমার জন্য জানো। তোমার মনে রিমনের প্রতি এত ভালোবাসা দেখে তোমাকে খুন করতে মন চাচ্ছে। তুমি তো শুধু আমাকেই ভালোবাসবে, কোনো রিমনকে নয়। কিন্তু তুমি আমার চাওয়ার বিরুদ্ধে কাজটাই করে গেলে। রিমন আমার ভালোবাসাকে খুন করে স্বয়ং আমাকেই খুন করেছে। আমিও তার উপর কঠিন প্রতিশোধ নিয়েছি। ওকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। অর্ণব রিমনকে খুন করেছে। কথাটা শুনে মুহূর্তের মধ্যে পুরো গা যেন রাগে উত্তপ্ত হয়ে গেল। অগ্নিমূর্তি হয়ে গেলাম। অর্ণবের মুখোমুখি দাঁড়িয়ে তাকে এক নজর দেখলাম। তারপর কষে একটা সর থাপ্পড় লাগিয়ে দিলাম তার গালে। গুনতে গেলে হয়তো 10-15টা হবে থাপ্পড়ের সংখ্যা। থাপ্পড়ের আঘাতে অর্ণবের গালে যেন আঙ্গুরের ছাপ স্পষ্ট হয়ে উঠল। যদিও অন্ধকারে সেটা আবছায়ার মতোই লাগছিল। রাতের অন্ধকার না হলে স্পষ্টভাবে দেখা যেত। বৃষ্টির পানিতে ভেজা তার ফর্সা গাল দুটোর দিকে তাকাতে এই মুহূর্তে ভীষণ লজ্জা লাগছে। এখন দিন হলে তার গাল দুটোকে রাঙার মতোই দেখতে পাওয়া যেত। এই মুহূর্তে অর্ণবের অভিব্যক্তি ঠিক জ্বর শুরু হওয়ার পূর্ব অবস্থার মতো। ঝিম মেরে আসে সে। তার দৃষ্টি একটু আগে ছিল বুক বরাবর। তার শিকারী চোখ দুটোতে অগ্নি দেখতে পেলাম যেন। তাকে থাপ্পড় মারা বন্ধ করেছিলাম হাত ব্যথা হয়ে যাওয়ায়। মানুষটার মুখমণ্ডলের ত্বক খুবই শক্ত, যেন গন্ডারের চামড়া। আমার হাত অবশ হয়ে গেছে তাকে থাপ্পড় করতে করতে। এখন খুব ভীত সন্তোষের চোখে তার দিকে তাকিয়ে আছি। রাগের ছটে তাকে অনেকগুলো থাপ্পড় তো মেরে দিলাম, গুঁড়ো উঠে 10টা না 12টা না। যদি একটা থাপ্পড়ে সজোরে আমার গালে লাগিয়ে দেয়, তাহলেই আমার অবস্থা কিরকম হবে? নিশ্চয় আমার অবস্থা হবে কেরোসিন। তার আঘাতে আমাকে ছাদের উপর লুটিয়ে পড়তে হবে। এরপর জ্ঞানটা না হারালেও হারিয়ে যাবে আমার প্রাণ পাখি। এটা তো নিশ্চিত। মেয়েদের শরীরে রাগের উৎপাত ঘটলে তারা কি করবে ঠাহর করতে পারে না। হাতের কাছে মশা মাছি দেখতে পেলেও তাকে সতীন ভেবে ভর্ৎসনা শুরু করে দেয়। কখনো কখনো রাগ দমন করতে নিজেকে গালি দেয়। যতক্ষণ না ইচ্ছে হয় ততক্ষণ। আপনজনকে কেউ খুন করেছে শুনলে যে কোনো নারী হয়ে ওঠে যোদ্ধা। সহজ সরল মনটাও তখন বিদ্রোহী হয়ে ওঠে। খুনের উপর প্রতিশোধ তুলতে অস্ত্র হাতে নেয়। অর্ণব যখন বলল সে আমার প্রাণপ্রিয় স্বামী রিমনকে খুন করেছে, তখনই প্রতিশোধের নেশা ঢুকে গিয়েছিল আমার ভিতরে।
দেহের প্রতিটা রক্ত কণাগুলো যেন বলছিল তাকে আঘাত করো। যে কারণে প্রতিশোধ পরায়ণ হয়ে অর্ণবের গায়ে হাত তুলি। কিন্তু এই মুহূর্তে আমি একদমই নিরীহ হরিণ হয়ে অর্ণবের সামনে অবস্থান করছি। গায়ে হাত তুলুক, সমস্যা নেই। যদি চুলের মুঠো ধরে টানতে থাকে তাহলে আমি শেষ। সুরসুরিতে বেহুশ হয়ে মারা যাব। আমি চাই না বেহুশ হতে। বেহুশ শব্দটা শুনলেই মনে হয় মরণের চেয়ে কঠিন শাস্তি এটাতেই বিদ্যমান। এই কারণে হুঁশ হওয়াকে ঘৃণা করি আমি। এইসব ভাবছিলাম, হঠাৎই অর্ণব আমাকে অবাক করে দিল। অবাকে চূড়ান্ত অবস্থান করতে হলো। যা ভাবনাতেই ছিল না সেটাই করলো। অর্ণব আমার গায়ে হাত তুললো না, গালে থাপ্পড় মারলো না, চুলের মুঠি ধরেও টানলো না, বরং আমার কপালে আলতো করে চুমু দিয়ে শব্দ করে হেসে বলল, ভালোই করেছ। অর্ণব কথাটি বলে আমার দিক থেকে একটু দূরে অবস্থান করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার দৃষ্টিসীমা আমার দিকে ছিল না, অন্যদিকে চেহারা গুটিয়ে চোখের পানি মুছলো। স্পষ্ট বুঝতে পারলাম সে আমার থাপ্পড়ে কষ্ট পেয়েছে, যার দরুন তার চোখে বিষাদের অনল পানি হয়ে বের করছে এবং সেই পানি জোরে চলছে। কাজটা ঠিক করেছি কিনা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বেড়াজালে আটকা পড়ে গেলাম। অর্ণব ছাদে দাঁড়িয়ে থাকতে পারলো না, উচ্চ শব্দে চিৎকার দিয়ে ছাদ থেকে চলে গেল। এই মুহূর্তে অসম্ভব রকমের খারাপ লাগছে আমার। আমার দেহটাকে এই মুহূর্তে মোমের মতো লাগছিল। মোমে তরিয়ে দেহ যেন কষ্ট জমতে চাচ্ছে। তাই তো বিষাদের অনল মোমের উপরি অংশ জ্বলতে শুরু করছে। জ্বলতে জ্বলতে অঙ্গার হচ্ছে, ছাই হচ্ছে, নিঃশ্বাস হচ্ছি না, যার ফলে কষ্ট দূর হচ্ছে না। নিথর দেহ নিয়ে ছাদে একটু হাঁটু গড়ে বসে গলা ছেড়ে কাঁদতে লাগলাম। আজ মন খুলে কাঁদবো। এই কান্নার সাক্ষী থাকুক আকাশ পেটে বর্ষিত হওয়া বৃষ্টির প্রতিটি বিন্দু কণা। আমার বুক ফেটে রক্তক্ষরণ হোক, চোখ বেয়ে বৃষ্টি বর্ষণ হোক, তবুও কান্না থামাবো না। দুঃখ বিলাসী আমি বৃষ্টি বিলাস করতে করতে আঁখি থেকে দুঃখের জলধারা নিঃশেষ করে দিব, যাতে আর কখনো অশ্রু বিয়োগ করতে না হয়। সকালে ঘুম ভাঙলো, যদিও জানি না এখন সকাল না দুপুর। চোখের পাতা পুরোপুরি খুলিনি, মস্তিষ্কের নিউরনে অনুভূতি জাগ্রত হতে বুঝতে পারলাম কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এবার চোখ খুললাম। চোখ খুলতে দেখি আব্বু। আব্বুকে দেখা মাত্র চমকে উঠলাম। বুকের ভিতর অন্যরকম প্রশান্তি সৃষ্টি হলো। শুয়ে থাকতে মন চাইছিল না আর, কিন্তু বালিশ থেকে মাথা উঠাতেই পারছি না। ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মাথায় ও ঘাড়ে ভারী পাথর চেপে দিয়ে রাখা হয়েছে। একটু জোর কাটাতে গিয়ে মৃদুভাবে ঘুমিয়ে উঠলাম। মনে হচ্ছে জ্বর এসেছে। পুরো শরীর এজন্যই ব্যথা হয়ে আছে। রাতে ছাদে কান্না করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এরপর কি হয়েছে মনে নেই। আব্বুর দিক থেকে নজর ফিরিয়ে অন্যদিকে দৃষ্টি দিতে দেখলাম আম্মু কাতর চোখে আমার দিকে তাকিয়ে আছে, তার মুখ ভর্তি হাসি। আম্মুকে দেখে আরো খুশি জোয়ার বয়ে গেল। তাদের দেখতে পেয়ে আজ নিজেকে খুব ভাগ্যবতী বলে মনে হচ্ছে। কথা বলতে কষ্ট হচ্ছিল, এরপর অস্পষ্ট গলায় আব্বু আম্মুকে হাস্যোজ্জ্বল মুখে বললাম, কেমন আছো তোমরা? আব্বু ও আম্মু একসাথে হাসি মুখে জবাব দিল, আমরা ভালো আছি মা। তুই আমাদের দেখে এত উত্তেজিত হোস না, সুস্থ হয়ে ওঠ। তোর যা বলার ইচ্ছে হয় তখন না হয় বলিস। আমার দু চোখের কোণে পানি বের করেছে, সেখান থেকে 2 ফোঁটা আনন্দ অশ্রু গড়িয়ে পড়লো গালে। গাল থেকে বেয়ে বেয়ে গড়িয়ে পড়ার মুহূর্তে হাতের তালু দিয়ে মুছে ফেললাম। তারপর কাতর কণ্ঠে বললাম, কতদিন পর তোমাদের মুখ দেখতে পেলাম, প্রায় 1.5 মাস পর। আসলেই আমি ভুল করেছিলাম। তোমাদেরকে কষ্ট দিয়ে রিমনকে বিয়ে করায় সুখ কপালে জুটলো না। আমি যদি অনেক আগে রিমনের ব্যাপারটা তোমাদের নিকট বলতাম। আমাকে থামিয়ে দিয়ে আব্বু জোর গলায় বলে উঠল, মা, এসব কথা পরে বলতে পারবি, এখন একটু বিশ্রাম নে। তুই এখন কোনো কথা না বললে তোর জন্যই ভালো হবে। স্বাস্থ্য সুস্থ হয়ে ওঠ, তখন না হয় সব কথা শুনবো। শুধু এটুকুই শুনে রাখ, তোর প্রতি আমাদের মনে আর কোনো রাগ ক্ষোভ কিছুই নেই। আমি অভিমানের স্বরেই বললাম, আচ্ছা ঠিক আছে, শুধু এতটুকু বলো, রিমন যে মারা গেছে সেই খবর কি তোমরা পাওনি? আব্বু জবাব দিল, ওই খবরটা রিফাত দিয়েছিল, কিন্তু আসেনি। তোদের প্রতি রাগ ছিল তখনও, তবে আজকে আর কোনো রাগ নেই। আচ্ছা মা, তোকে একটা কথা বলি, আমরা তো সব আমরা অবাক এ বাসায় এসে। মানে কি বাবা? এ বাসায় এসে তো অবাক হয়ে গেছি। রিমন বাবাকে তো এই বাসাতেই দেখতে পাচ্ছি, তার সঙ্গে কথা হলো। আমি নিশ্চিত রিমন বলে গেছে, খবরটা মজা করে দেওয়া হয়েছিল, তাই না নিশিমা? পিক করে আমি হেসে ফেলে বললাম, বাবা, সে তোমাদের জামাই না, তার নাম হচ্ছে অর্ণব, রিমনের বন্ধু সে। আপু বিস্ময় মরা কণ্ঠে বলল, কি বলিস তুই এসব? আমি জবাব দিলাম, হ্যাঁ ঠিকই বলছি,
হুবহু রিমনের মতোই দেখতে সে। আমি এখনো মানতেই পারি না যে সে রিমন নয়, কিন্তু মানা না মানাতে তো আর কিছু যায় আসে না। রিমনকে কবরস্থ করা হয়েছে, সে এখন মাটির তলে বাস করছে। হয়তো তার দেহ পচেও গেছে, হাড় হাড্ডি অবশিষ্ট আছে। তাকে আর বাস্তবে দেখা যাবে না, কেবল কল্পনাতেই দেখতে পাবো। অর্ণব কি রিমন বাবা আর অলিক কল্পনায় গা ভাসানো একই কথা? আমাদের কথা চলাকালীন সময়ে অর্ণব রুমের ভিতরে ঢুকলো। তার হাতে বিরিয়ানির প্যাকেট, আরেক হাতে ওষুধ। আমার বেডে স্থির ভাবে বসে তীক্ষ্ণ কণ্ঠে বলল, তাড়াতাড়ি বিরিয়ানিটা খেয়ে নাও, তারপর জ্বর ও ব্যথা ট্যাবলেট খেয়ে নিও। আমি কোনো উত্তর দিলাম না। তার প্রতি আমার মনে অজানা কারণেই অভিমানের প্রলেপ পড়েছে। হয়তো রিমনের হত্যাকারী সে, এতে রাগ ও অভিমান জমে আছে। তবে এটা সত্য যে রিমন অর্ণবকে ঠকিয়েছে। রিমন গাদ্দারি করার পরে অর্ণব কারাগারে শাস্তি ভোগ করতে হয়েছে। দোষী না হয়েও শাস্তি অর্ণবে পেয়েছে। এতেই সে রিমনের উপর প্রতিশোধ তোলার চিন্তায় বিভোর হয় এবং হিংস্র প্রয়াণ হয়ে ওঠে। অবশেষে তাকে খুন করে ফেলে আর আমাকে বিধবার বেশ ধরিয়ে দেয়। অর্ণবের দিক থেকে চেহারা ঘুরিয়ে ভাবছিলাম। দায় করে অর্ণব বলল, একটু উঠে বসো তো। আমি ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলাম। কোনো মতে বসতেই অর্ণব আমার পিঠে হাত দিয়ে চেপে ধরলো, যাতে ঠিকভাবে আমি বসে থাকতে পারি। অর্ণব আমার গায়ে হাত দিয়েছে দেখে আব্বু আম্মু লজ্জা পেল। তারা ইতস্ত করছিল। দাঁড়িয়ে থাকতে না পেরে তারা রুম থেকে বেরিয়ে যায়। তাদের চলে যাওয়া দেখে আমারও ইতস্তবোধ হচ্ছিল। লজ্জা বর করলো দারুণ ভাবে। অর্ণব আমার পিঠে হাত না দিলেও পারত। মানুষটার বোধহয় লজ্জা শরম নেই। দেখতেই পাচ্ছে আমার মা বাবা সামনেই আছে, এরপরও সে নির্লজ্জের মতোই কাজটা করলো। তাকে ধমক দিয়ে বেশ কয়েকটা কথা শুনিয়ে দিতে মন চাচ্ছে, কিন্তু বলতে পারছি না। অর্ণবের প্রতি ভয়ের কারণে কিছু বলতে পারছি না। সে যদি রিমন হতো, তাহলে ভয় ডর বলে যা মন চাইতো বলে দিতাম। অর্ণবের চোখের দিকে আর চোখে তাকিয়ে ভাবছিলাম। সে আমার দিকে ভ্রু নাড়িয়ে বোঝালো, কি ভাবো? আমি মাথা নাড়িয়ে জবাব দিলাম, কিছু না। অর্ণব শ্বাস ফেলে কপালে ভাঁজে সৃষ্টি করে বিরিয়ানির প্যাকেট খুলতে লাগলো। তারপর এক মুঠো বিরিয়ানি তার মুঠোয় ভরে আমার মুখের দিকে এগিয়ে নিল। আমাকে হা করতে বলা হলে হালকাভাবে হা করলাম। বিরিয়ানির প্রতি নেশা থাকায় নিষেধ করতে পারলাম না যে আমি খাবো না। তাছাড়া ক্ষুধাও লেগেছে। বিরিয়ানি মুখে তুলে দিলে কিঞ্চিৎ শব্দের সৃষ্টি হলে খেতে লাগলাম। শব্দ করে খাচ্ছি দেখে অর্ণব চোখ রাঙিয়ে শক্ত কণ্ঠে বলল, শব্দ করে খাওয়া একদমই সহ্য হয় না। শব্দ করে খাচ্ছ কেন? এমন বদ অভ্যাস তো ভালো না। একদম রিমনের মতো করেই বলল। রিমনও শব্দ করে কিছু খাওয়া পছন্দ করতো না। তবে অর্ণব কথাটি বলেই কি মনে করে যেন ফের বলল, আচ্ছা ঠিক আছে, খাও। ওটা তো তোমার অভ্যাস। আমি তো কারো অভ্যাস বদলাতে পারবো না। এবার আমি অন্য প্রসঙ্গ টেনে নরম কণ্ঠেই বললাম, আচ্ছা, আপনি যে একজন খুনি এবং আমার নিকট খুনের কথা স্বীকার করেছেন, এতে কি ভয় হয় না আপনার, যদি আমি পুলিশকে সব বলে দেই? অর্ণব মিষ্টি করে হাসলো। হাসির বদৌলতে তার ফর্সা গালটা আরো সৌন্দর্যে ভরপুর হয়ে উঠল। দারুণ লাগছিল তার হাসিটা। বিমুগ্ধ নয়নে তাকিয়ে রইলাম তার গালের দিকে। একদম রিমনের হাসির যেন ফটোকপি। রিমনের এই হাসিতেই তো ঘায়েল হয়েছিলাম। পার্কে রিমনের সাথে দেখা করতে গিয়ে কখনো কখনো তার জন্য ঘন্টাখানেক সময় অপেক্ষা করতাম। অনেক দেরিতে সে যখন পার্কে আসতো, তখন আমি অভিমানে গাল ফুলিয়ে রাখতাম। আর রিমন আমার অভিমানের পাহাড় ভাঙার চেষ্টা করত। সব চেষ্টা যখন বিফলে যেত, তখন সে প্রায় শেষ পন্থাটা অবলম্বন করে আমার অভিমান ভাঙাতো। সে মিষ্টি করে হেসে বলতো, আই লাভ ইউ নিশি। তার এই মিষ্টি হাসিতে ফিদা হয়ে যেতাম। অনেকের নিকট অবিশ্বাস্য বিষয় এটা, তবে এটা পুরোপুরি সত্য। লিমনের মায়া জড়ানো হাসিতে মুগ্ধ হয়ে তার প্রতি সমস্ত রাগ অভিমান ভুলে যেতাম। তার গালের দিকে তাকিয়ে থেকে বিরিয়ানি চিবাচ্ছি। আচমকাই অর্ণব ঈষৎ শক্ত কণ্ঠে বলল, আমি খুনি, এটার জন্য ভয় লাগতে যাবে কিসের জন্য? জানোয়ারকে খুন করতে পেরেছি, এজন্য ভয় নয়। আমার সুখ নাড়া দিচ্ছে। আমি ছাপা কণ্ঠে জবাব দিলাম, কালকেই পুলিশের কাছে যাব, মামলা দায়ের করতে। যাও, কে না করেছে? যাবই তো। আপনি কি মনে করেছেন আমাকে বিধবা বানিয়ে হাওয়ায় গা ভাসিয়ে ঘুরে বেড়াবেন, আর আমি প্রতিটা দিন কষ্টে কাটাবো? এজন্যই তো খুন করেছি। এটা ছাড়া তো রিমনকে খুন করার আর অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না। ও, তার মানে আমাকে কাঁদাতে কষ্ট দিতে খুব ভালো লাগে আপনার, তাই না? তবে রিমনকে খুন না করে আমাকে করলেই তো পারতেন। তোমাকে খুন করলে দেখতেই তো পেতাম না কতটা কষ্টে আছো তুমি। আচ্ছা, আমিও তবে আজ থেকে প্রমিস করলাম, কখনো কষ্টে কাটাবো না, কারোর জন্য চোখে জল ফেলবো না, সব সময় হাসি মুখে খুশিতে আনন্দে কাটিয়ে দিব। চেষ্টা করে দেখতে পারো।
তবে কোনো কাজ হবে না। আপনি আমার সামনে থেকে চলে যান। আপনাকে বিরক্ত লাগছে, তবে বিরিয়ানি রেখে যান। বিরিয়ানির সাথে কোনো রাগ নেই, আর রাগ থাকতেও পারে না, কারণ আপনি অমানুষ হতে পারেন, বিরিয়ানি না। আমি অমানুষ বলেই এখন খাওয়া পাচ্ছ, খোটা দিচ্ছেন। সেরকমই ফালতু লোকজন। এটা ছাড়া আর কি পারবেন আপনি? চুপচাপ খেয়ে নাও তো। আমি তোমার কথা মতো রুম থেকে বের হচ্ছে না। বিরিয়ানির সবটুকু খাবে, তারপর ওষুধ খাবে, এরপরে চলে যাব আমি রুম থেকে। আপনি খাইয়ে দিলে এতটুকু আর খাবো না। পারলে জোর করে দেখেন পারেন কিনা খাওয়াতে। যদি পারি তাহলে তখন কি হবে? আমার হাতে কয়টা থাপ্পড় খাবেন কষে, যাতে ও মা রে করে চিৎকার করতে পারেন। আর বিরিয়ানি না খাওয়াতে পারলে কষে আরো দুটো থাপ্পড় খাবেন। আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি। কথার মাঝে অর্ণবের ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করে কানে নিতেই তার চেহারার রং বিবর্ণ হয়ে গেল। বুঝতে পারলাম না কি হলো তার। কি শুনে এমন চেহারা বানিয়ে ফেললো মুহূর্তের মধ্যেই? কারণ জানতে চাইবে এর পূর্বে সে বিরিয়ানির প্যাকেট বেডের উপরে রেখে রুম থেকে ঝড়ের বেগে চলে গেল। নিশ্চয় সে অপ্রীতিকর কোনো সংবাদ শুনতে পেয়েছে, অন্যথায় তার চেহারাটা ওরকম মলিন আকার ধারণ করতো না। কিন্তু সেই দুঃসংবাদ বা অপ্রীতিকর সংবাদটা কি? বিছানা থেকে উঠবো সেই শক্তি থাকলেও ইচ্ছে হচ্ছে না ওঠার। অসুস্থ শরীরে আগের চেয়ে একটুখানি শক্তির পরিমাণ বেড়েছে বলে অনুভব করতে পারছি। সেটার কারণে অর্ণবের সাথে কিছুক্ষণ কথা বলতে পেরেছিলাম। অবশিষ্ট বিরিয়ানি নির্লিপ্ত তৃপ্তি সহকারে খেয়ে নিলাম, সেই সাথে জ্বর ও ব্যথার ট্যাবলেটও। তারপর বিছানা ছাড়ার সিদ্ধান্ত নিলাম। গায়ে যতটুকু শক্তি ছিল সে সমস্ত শক্তি ব্যয় করে বিছানা থেকে মেঝের উপর পা রাখলাম। পুরো শরীরে এতটা ব্যথা হয়েছে যে মনে হচ্ছে রাতভর কেউ আমাকে পিটিয়েছে, কিংবা কেউ দেহের উপর চাবুক মেরেছে। রুম থেকে গুটি গুটি পায়ে বের হয়ে এলাম। অর্ণব কোথায় গেল সেটা জানার উদ্দেশ্যে এরম সেরমে উকি দিতে লাগলাম। না, তাকে পাওয়া গেল না। ওয়াশরুমও নেই সে। তবে কই সে গেল? সে তার বাসায় গেল কিনা? ফোন দিলে ভালো হবে, কিন্তু আমি তো তার নাম্বার জানি না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কারো নাম্বার মুখস্থ নেই, এমনকি ছোট ভাইটার ফোন নাম্বারও না। শুধু রিমনের নাম্বারটা মুখস্থ আছে। আজমকে আমার স্মরণে এলো অর্ণবের হাতে তো সেই সময় রিমনের সেল ফোনটাই দেখতে পেয়েছিলাম। তাহলে নিশ্চয়ই তার কাছে এখনো ফোনটা আছে। আমি আর দেরি করলাম না, আমার রুমে ফিরে গিয়ে ফোনটা হাতে তুলে নিয়ে রিমনের নাম্বার ডায়াল করলাম। রিং হচ্ছিল কিন্তু ফোন রিসিভ না হয়েই কেটে গেল। আবারও ডায়াল করলাম কিন্তু এবারও কেটে গেল। এভাবে 7 বার ফোন দেওয়া হলো। সর্বশেষবার ফোনটা রিসিভ হলো। ফোন রিসিভ হতে ওপাশ থেকে শুনতে পেলাম, কি ব্যাপার, এত ফোন দিচ্ছ কেন? আমি কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলাম, আপনি কোথায় এখন? কার না কার ফোন পেয়ে ওভাবে চলে গেলেন কেন? কিসের জন্য বলবেন? কি আবল তাবল বকছো তুমি? কখন ফোন পেয়ে কোথায় চলে গেলাম? মাথা কি গেল নাকি তোমার? তবে হ্যাঁ, থ্যাঙ্কস জানাচ্ছি তোমাকে, কারণ তুমি আমাকে তুমি করে না, আপনি করে বলছো। আশ্চর্য তো, আপনি কিছুক্ষণ আগে আমার বাসা থেকে চলে গেলেন না? দেখতেরি, 1.5 মাস হলো আমি বাসার বাহিরে। আমার নিজের বাসাতেই আমি নেই, আবার অন্যের বাসা। আর তুমি বলছো কিছুক্ষণ আগে বাসা থেকে বের হয়েছি। তুমি কি নেশা টেশা করতেছো নাকি? ব্রেকআপ হওয়ার পর মাথা কি আউলিয়ে গেল? অর্ণবের এমন উদ্ভট কথা শুনে আমি বেবাচাকা খেয়ে গেলাম। আশ্চর্য চরম সীমায় পৌঁছে নিজেকে যেন পাগল মনে হচ্ছিল। এতে অদ্ভুত রকমের হাসি আমার চেহারাতে ফুটে উঠল। স্মিত হেসে তাকে বিদ্রুপে শুরু করলাম, রিমনকে খুন করে মাথা কি একেবারেই নষ্ট হয়ে গেছে? আপনার তো এত সহজে মাথা নষ্ট হওয়ার কথা না। নাকি মজা করছেন আমার সাথে? অর্ণব হুংকার মেরে জোর গলায় বলল, ফোন রাখো তো, আজাইরা কথা বলতে আসছে। ব্রেকআপ করার সময় তো বলেছিলে কখন আর ফোন দিবে না, এখন নির্লজ্জের মতো কেমনে ফোন দিচ্ছ তুমি? আমারই ভুল হয়েছে নাম্বারটি ব্লক লিস্টে না রেখে। ফোনটা কেটে গেল। আমি স্তম্ভিত হয়ে গেলাম। তাজ্জব ব্যাপার তো, অর্ণব এমন আচরণ করছে কেন? তার সঙ্গে 1.5 মাস আগে ব্রেকআপ কেমনে হলো? যেখানে তার সঙ্গে সম্পর্কই ছিল না, সে তো ছিল কারাগারে, সেখানে তার সঙ্গে ব্রেকআপ করলাম কিভাবে? না, আমার মাথাটা গুলিয়েই যাচ্ছে। আজব মানুষ একটা। সত্যি, মানুষটা পাগল হয়ে গেল নাকি? নিশ্চয় আমার বাসা থেকে পাগল হয়ে ওভাবে বের হয়েছে। আমি দীর্ঘশ্বাস ফেললাম এবং নিজেই নিজেকে বললাম, তাকে নিয়ে ভেবে এত লাভ নেই। রিমনের আচরণে হয়তো অর্ণব মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে, সেটার কারণেই এমন আচরণ করছে। তার উদ্দেশ্য পরিষ্কার, আমাকে কষ্ট দিতে সে যত রকমের ঘৃণিত কর্ম আছে সবই করে যাচ্ছে। আমার সাথে একটু আগে যে এরকম আচরণ করলো সেটাও হয়তো তার সেই প্ল্যানের সাথে সম্পর্কিত। অনেকক্ষণ ধরে অর্ণবকে নিয়ে ভাবলাম, ভাবতে ভাবতে মাথা ধরে গেল।
ঝিমঝিম করছিল মাথাটা, চোখে ঘুম জেগে বসলো যেন। বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে রইলাম। কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। আচমকাই ঘুম ভেঙে গেলে দেখতে পেলাম আমার ভাই রিফাত সামনে দাঁড়ানো। আমাকে জাগতে দেখে মৃদু স্বরে বলল, এখন কেমন ফিল করছো? ঘুম জাগানো কণ্ঠে বললাম, ভালো। তুই কখন আসলি? সিমরা এসেছে? না, সে কাজে ব্যস্ত। আপু, অর্ণব ভাইয়া কি চলে গেছে? হুম, সে চলে গেছে, ভালোই হয়েছে। বিরক্তিকর লোক একজন। কেন, কি করেছে সে? এত কিছু বলা যাবে না। লোকটার মাথায় সমস্যা আছে। একটু আগে ফোন দিয়ে তাকে বললাম, কই আপনি? সে জবাব দিল, কাজে ব্যস্ত। 1.5 মাস ধরে নাকি সে এই বাসায় আসে না। বুঝো একবার, সে কত বড় পাগল। 1 মাসের বেশি হলো সেই বাড়িতে ছিল, আর এখন কেমন উল্টাপাল্টা বকছে। আর বলছে আমি নাকি 1.5 মাস হলো তার সঙ্গে ব্রেকআপ করেছি। এরকম বলবে কেন সে? সত্যি কি সে এই বাসায় 1 মাস ছিল? আমি তো ওইদিন চলে যাওয়ার পর আর কোনো খবর রাখিনি। হ্যাঁ রে বোকা, সে এই বাসায় পুরো 1 মাস বসবাস না করে থাকলে আমি কি এমনি এমনি বলছি? আমাকে কি পাগল ভাবিস? আজকেই তো আব্বু আম্মু অর্ণবের সাথে কথা বললো। আপু, কি বলছো তুমি? তোমার আব্বু আম্মুকে কই পাবে? তারা তো 2 মাস হলোই মারা গেছে। কথাটা শোনা মাত্র রিফাতের গালে কষে থাপ্পড় লাগিয়ে দিলাম। আমার গা জ্বলছিল। কিসব আবল তাবল বকছে সে? অর্ণবের মতো আমার ভাইটাও কি পাগল হয়ে গেল নাকি? তীব্র রাগকে দমন করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ালো। রিফাতের দিক থেকে চেহারা ঘুরিয়ে নিলাম এবং ক্ষিপ্ত স্বরে বললাম, তুইও কি অর্ণবের মতো পাগল হয়ে গেলি? বুঝতে পারছি না, তুই আমার নিজের আপন ভাই হয়ে কেমনি এরকম মিথ্যাচারটা করতে পারলি? রিফাত নিচু স্বরে জবাব দিল, সরি আপু, আমি তোমার আপন ভাই নই। আমি তোমার সবচেয়ে প্রিয় বান্ধবীর ছোট ভাই হই। আমার আপু মারা যাওয়ার পর তুমি আমাকে এই বাসাতে এনে রেখেছ। সিমরার সাথে বিয়ে হওয়ার পরেই এই বাসা ছেড়েছি আমি। রাগটা নিমিষে হারিয়ে ফেল। এবার আমি হতভম্ব চোখে তাকালাম রিফাতের চোখ বরাবর। তার চোখ বলে দিচ্ছে সে সত্যি বলছে না। সে সাহস পেলে কি করে আমার সামনে দাঁড়িয়ে এমন মিথ্যাচার করার? এত বছর ধরে তাকে আদর যত্নে বড় করলাম, আর এখন নাকি সে মিথ্যেবাদী হয়ে গেল। রিফাতকে তীব্র রাগ মাখা কণ্ঠে বললাম, তুই আমার সামনে থেকে যা তো। আমিও স্বীকার করলাম তুই আমার ভাই না। এমন মিথ্যাবাদী কেউ আমার ভাই হতেই পারে না। মিথ্যাচার করার একটা সীমা থাকে। বাসাতে মা বাবা উপস্থিত, অথচ তুই বলছিস তারা মৃত। মন চাচ্ছে থাপড়িয়ে সবগুলো দাগ ভেঙে দেই। এরপরও রিফাত নির্লজ্জের মতো করে জিজ্ঞেস করলো, কই তোমার মা বাবা কই, দেখাও তো। দেখবি? চল, গেস্ট রুমে চল। তাদের দেখাতে পারলে তো সবগুলো দাঁত আমি ভেঙে ফেলবো। রিফাতকে সঙ্গে নিয়ে গেস্ট রুমের দিকে ছুটলাম। গেস্ট রুমে ঢুকলাম কিন্তু মা বাবার দেখা পেলাম না। গেস্ট রুমে না পেয়ে বাসার সমস্ত রুমে খুঁজলাম, তাদের কোথাও পেলাম না। ছাদেও নেই, ওয়াশরুমেও নেই, তাহলে গেল কোথায়? এত খোঁজাখুঁজির পর যখন তাদের পেলাম না, তখন রিফাত আমাকে শীতল কণ্ঠে বলল, এত উত্তেজিত হওয়ার পর কিছু নেই। তুমি হয়তো ঘোরের মধ্যে ছিলে, অসুস্থতার কারণে তোমার মা বাবাকে দেখতে পেয়েছ। এখন এসব নিয়ে চিন্তা করো না তো, শুধু শুধু টেনশন বাড়ানো। রিফাতের কথা শুনে রাগের মাত্রা ক্রমেই বেড়ে চলছিল। হাত নিষ্পিস করছিল তাকে আঘাত করার জন্য। তার কথার জবাব না দিয়ে আমার রুমের ভিতর ঢুকলাম। দরজাটা বন্ধ করে বালিশে মুখ চেপে কাঁদতে লাগলাম। মন ভরে কান্না করে গেলাম। নিজের ভাইকেও আজ বিশ্বাস হচ্ছে না, মা বাবাকেও না। তারা বাসায় এসে হঠাৎ কোথায় চলে গেল কে জানে। আব্বুর নম্বরে ফোন দিলাম কিন্তু ফোন বন্ধ পেলাম। কি হচ্ছে আমার সাথে এসব? অর্ণব না হয় আপনজন কেউ নয়, রিফাত তো আমার ভাই, সে কেন মিথ্যে বলবে? আমি নাকি তার বোন নই? তবে কে আমি? কাঁদতে কাঁদতে আমার ডায়েরির কথা মনে পড়ে গেল। দিন হলো ডায়েরিতে কিছু লিখি না। মূলত সুখানন্দের মুহূর্তে ডায়েরিতে কিছু লিখে রাখি। তবে আজকে এমন কষ্টের মুহূর্তে ডায়েরিতে কলম আঁচার কাছে খুব ইচ্ছে করছে। অন্তত ডায়েরির পাতায় কয়েক লাইন লিখে দুঃখ বলার চেষ্টা করব। রিমনকে দেখতাম, সে প্রতিদিন রাতে সে তার ডায়েরিতে কি যেন লিখতো। লেখা শেষ করে ডায়েরিটা কোথায় রাখতো খোঁজ পেতাম না। এই মুহূর্তে তার ডায়েরির কথাটাও মনে পড়ে গেল। সে তো আর দুনিয়াতে নেই। ডায়েরিটা পড়লে তার কোনো ক্ষতি হবে না, লজ্জিত হবে না সে। আমাকেও তার কোনো কথার জবাব দিতে হবে না। ডায়েরি হাতে নিয়েছি এটারও কৈফিয়ত দিতে হবে না। আমার কান্না থেমে গেছে। চোখের কোণে বীর জমানো প্রাণীগুলো মুছে ফেললাম। আগ্রহ ও উৎকণ্ঠা নিয়ে রিমন যে রুমটা বেশি পছন্দ করত এবং সে যে রুমে বিয়ের রাত্রিতে আমাকে নিয়ে বাসর রাত যাপন করেছিল, সে রুমের দিকে ছুটলাম। রুমের বিছানা এলোমেলো করে দেখলাম, চাদর কোম সরিয়ে দেখলাম ডায়েরিটা বিছানার নিচে রাখা আছে কিনা, কিন্তু পেলাম না। আলমারি ওয়ারড্রপেও খুঁজলাম, পেলাম না। ডায়েরিটা তবে কোথায় রাখা হয়েছে? পুরো রুমটা নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করলাম।
দেওয়ালে একটা পেন্টিং ঝোলানো আছে। পেন্টিংটা নিয়ে দারুণ স্মৃতি আছে। মধু সে স্মৃতির কথা মনে পড়তে একটা ভালো লাগায় ভরে উঠলো। একবার ফাল্গুনের প্রথম দিবসে রিমন আমার সঙ্গে অভিমান করলে তার অভিমান ভাঙানোর চেষ্টা করতে থাকি। ১,৫০০ টাকা দিয়ে একটা পেন্টিং ক্রয় করে তাকে গিফট করেছিলাম। পেন্টিংটা তৈলচিত্রের একটি গোলাপের অঙ্কিত করা হয়েছে। গোলাপটি যতটুকু পাপড়ি আছে প্রতিটা পাপড়িতে নিখুঁতভাবে যত্ন সহকারে কাল্পনিক একজন মহিলার ছবি আঁকা হয়েছে। মহিলাটি তার মুখে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তুষ্টটা শুষে চলছে। আঙ্গুলটা মহিলাটির নয়, কোনো এক পুরুষের, অথচ পুরুষটাকে পেন্টিং এ দেখা যাচ্ছে না। আমার দৃষ্টি পেন্টিংটার দিকে জমে আছে। আজকে পেন্টিংটা দারুণ লাগছে আমার চোখের ধারায়, অথচ একদিন এতটুকুও ভালো লাগেনি। ক্রয় করার দিন ভালো মন্দ না বুঝেই কিনেছিলাম। আচমকাই মনে হলো এটা তো রিমনের খুব পছন্দের পেন্টিং। মনটাও হঠাৎ করে বলে উঠলো, তবে কি সে তার ডায়েরিতে পেন্টিং এর আড়ালে লুকিয়ে রেখেছে? হতেও পারে। পেন্টিংটা সরিয়ে দেখতে হবে। উৎসাহ ও কৌতূহল নিয়ে পেন্টিংটার নিকট গেলাম। রুমের এক কোণে রাখা চেয়ার এনে পেন্টিংটা যেখানে লাগানো সে বরাবর মেঝের উপর স্থাপন করলাম। চেয়ারের উপরে উঠে পেন্টিংটা ধীরস্থির ভাবে দেওয়াল থেকে সরিয়ে নিলাম। পেন্টিংটা সরাতে চোখটা জলজল করে উঠলো আমার। আবেগের বশে মুখে একপালে হাসি ফুটে উঠলো। রিমনের ডায়েরিটা পেন্টিং এর আড়ালেই ছিল এতদিন। কাঠ দিয়ে চতুর্ভুজ বানানো হয়েছিল, যার ভিতরে ডায়েরিটা রাখা আছে। নির্বিঘ্নে যেন ডায়েরিটা এঁটে আছে। ভূমিকম্প হলেও হয়তো সেটা এদিক সেদিক হবে না। হাস্যোজ্জ্বল চেহারা বানিয়েও খুশি মন নিয়ে ডায়েরিটা দেওয়াল থেকে সরালাম এবং চেয়ার থেকে নেমে এলাম। বেডে বসলাম উত্তেজনা নিয়ে। মনে তো উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে। নিশ্চয় রিমন আমাকে নিয়ে ডায়েরিতে দারুণ দারুণ স্মৃতিমাখা কথা লিখে রেখেছে, যেগুলো আমি দেখতে পেলে মন তৃপ্তি ভরে যাবে এবং তাতে সেসব জানাতে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে গেলেও সে লজ্জা পেয়ে যাবে। এটার জন্যই হয়তো সে ডায়েরিটা লুকিয়ে রেখেছিল। খুবই ধীরস্থির ভাবে কাপা হাত দিয়ে ডায়েরির প্রথম পাতা উল্টালাম। একে একে ১১টি পৃষ্ঠা উল্টানোর পর লেখা চোখে ভাসলো। লেখাটা চোখে পড়তে আঁতকে উঠলাম। বুকটা কেঁপে উঠলো। মাথায় হাতুড়ির অসংখ্য আঘাত পেলাম মনে হলো। চেহারাতে বিষাদের ঘন কালো ছায়া, যেন কষ্ট দিয়ে সবই ভরে গেছে। চোখ দুটো দিয়ে যেন রক্তধারা প্রবাহিত হচ্ছিল আমার। কান্না করে দিব দিব ভাব। যে লেখা দিয়ে রিমন ডায়েরিতে মনের কথা প্রকাশ করা শুরু করেছে, সেটা দেখে বুকটা কষ্টে জর্জরিত হবে এটাই স্বাভাবিক। আমার নিঃশ্বাস আটকে আসছে। মনে হচ্ছে কেউ একজন শ্বসনতন্ত্র আটকে রেখেছে। রিমন ডায়েরির শুরুতে যে মানুষটার নাম লিখেছে সেটা আমারই নাম। নাম দিয়ে কোনো আতঙ্ক ভাব ও শঙ্কা নেই, তবে নামের পূর্বে বিশেষণ রয়েছে। বিশেষণটা মোটেও অপ্রত্যাশিত নয়। এটার জন্য আমি বিষণ্ণতায় ডুবে গেলাম। অপ্রিয় বেশ্যা, রিমন লিখেছে। রিমন ডায়েরিতে লিখেছে, অপ্রিয় নিশি, জানি আজও তুমি খুবই ভালো আছো। ভালো থাকারই কথা। যারা অন্যদের প্রতিনিয়ত কষ্ট দিয়ে চলে তারা সবসময় ভালোই থাকে। তোমাকে খুব করে গালি দিতে মন চাচ্ছে, কিন্তু গালি দিতে মন ভরবে না। তোমার প্রতি রাগও দূর হবে না। শুধু শুধু নিজের মুখ নষ্ট করা। এই ডায়েরির প্রতিটা পাতায় শুধু তোমাকে নিয়ে লেখা দেখতে পাবে। প্রশংসামূলক কথা লেখা হবে না। যা লিখবো সবে তোমার নিন্দনীয় চরিত্রের। তুমি যে খুবই মিথ্যাবাদী ও দুশ্চরিত্র একটা মেয়ে, সেটা কি তুমি জানো? মনে পড়ে সেদিনের কথা, যেদিন তুমি শিমুল গাছটার নিচে বসেছিলে আর আমি তোমার বুকে মাথা রেখে বসন্তের কোকিলের সুর মাতোয়ারা হচ্ছিলাম। আমার কণ্ঠ কোকিলের গানের তালে তালে অন্তরে তৃষ্ণা মিঠালো। আমার আঁখি জোড়া ছিল তোমার মুখশ্রীতে মগ্ন, আর তুমি তোমার মতো করে নানান কথা প্রকাশ করে যাচ্ছিলে। মুখশ্রীর সৌন্দর্যকে গুরুত্ব দিচ্ছিলাম তোমার। তখনই মনে হয়েছিল তোমাকে দেখাটাই বড় সুখের প্রাপ্তি। একটা পলক তোমাকে না দেখে কাটানো মানে মূল্যবান সময় মাটির সাথে গুঁড়োচুরো করা। কিন্তু হঠাৎই তোমার একটা কথায় থমকে গেলাম। তখন কথাটাকে গুরুত্ব নিতেই হলো। তুমি জানতে চেয়েছিলে যে আমার জীবনে তুমি বাদে অন্য কোনো নারী এসেছিল কিনা, কোনো নারী প্রেমিকার হিসাবে ভালোবাসা দিতে আমার সামনে হাজির হয়েছিল কিনা। আমার সহজ সরল উত্তর ছিল, না, তোমার পূর্বে কেউ আসেনি। একই প্রশ্ন তোমাকে করা হলে তুমিও উত্তর দিয়েছিল, তোমারও জীবনে কেউ আসেনি। জানো, আজকে তোমার এই কথাটা মনে হতে খুব হাসি আসছে। অদ্ভুত হাসি। এই কথা মনে হতে হাসতে হাসতে মরে যেতে ইচ্ছা হয়। তুমি কি জানো, আমি নিজের মনের সাথে জোর করে তোমার সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছি। মনটা চায় না তোমার সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে, কিন্তু পারি না তোমাকে ছেড়ে যেতে। মনকে বানিয়ে নিয়ে চলি। তুমি হয়তো কখনোই জানতে পারবে না যে কিসের জন্য তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে পোষণ করি। তুমি তো নিজেকে খুব ভালো মেয়ে মনে করো, নিজেকে কলুষ মুক্ত সতী নারী ভাবো, অথচ তুমি একটা নিকৃষ্ট মেয়ে, যে গোপনে জঘন্য কাজ করে তার প্রকাশ্যে পরেশগারের পরিচয় দেয়। ডায়েরির এই পাতায় এতটুকু লেখা উল্লেখ আছে। রিমনের লেখা পড়ে নিজের উপরেই যেন রাগ হলো।
উৎসাহ নিয়ে একটা বাজে ডায়েরির খোঁজ করছিলাম। রাজ্যের যাবতীয় আগ্রহ ও উৎকণ্ঠা ডায়েরির পাতা উল্টিয়েছি। মনটাকে শান্ত করেও আক্ষেপ ও কৌতূহলতা চূড়ান্ত অবস্থানে নিয়ে নীল ডায়েরিটা হস্তে নিয়ে পড়তে শুরু করেছি, কি শুধু রাগ জমাতে। ডায়েরির একটা কথাও সত্য নয়। রিমন কিভাবে পারলো আমাকে নিয়ে মিথ্যাচার করতে? রাগে গা জ্বলছিল। মনে হচ্ছিল রিমন নিজ হাতে আমার শরীরের সমস্ত ত্বক কেটে কাঁচা মরিচ ডলে দিয়েছে। রাগের চরম মাত্রায় পৌঁছে যাওয়ায় মন খুব খারাপ হচ্ছিল ডায়েরিটা ছিঁড়ে ফেলতে। একজন নারী সবচেয়ে বাজেভাবে আহত হয় তার চরিত্রের মাঝে কেউ কালিমা লেপন করলে। নারী সবকিছু মুখ বুজে সহ্য করতে পারে, চারিত্রিক কুৎসা রটানো নয়। নারীর মূল্যবান সম্পদই হচ্ছে তার চরিত্র। যদি সবচেয়ে প্রিয় মানুষটি সে চরিত্রে দাগ লাগায়, তবে সে প্রিয় মানুষটি আর প্রিয় পাত্র থাকে না, হয়ে যায় সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। রিমন আমাকে অপবাদ দিয়ে সে তার ভালোবাসাকে অমর্যাদা করেছে, সেই সাথে অমানুষের হিসেবে পরিচয়ও দিয়েছে। সে কিভাবে পারলো নিজের স্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচার করতে? সে মৃত, শুনেছি মৃত মানুষকে গালি দিতে নেই, মন্দ বলতে নেই, কিন্তু আজকে এই জঘন্য মৃত মানুষটাকে মন্দ বলতে ইচ্ছে করছে। যদি সে জীবিত থাকতো তাহলে অপবাদ দেওয়ার ইচ্ছে জন্মানোর মতো শিক্ষা দিয়ে দিতাম। ডায়েরির প্রথম পাতায় আমার সম্পর্কে এত এত নেতিবাচক কথা লেখা, না জানি বাকি পৃষ্ঠাতে কি লিখেছে সে। ডায়েরির পাতা উল্টালাম। পরবর্তী পাতায় নজর দিতে দেখতে পেলাম বড় বড় অক্ষরে রিমন লিখেছে। সবচেয়ে বাজে মেয়ের নাম। থাক, তার নাম নিতেও ঘৃণা লাগছে। এরপর একে একে প্রায় 20টা পাতা উল্টালাম। প্রতিটা পাতায় রিমন লিখেছে, নিশি সবচেয়ে বাজে মেয়ে। 21তম ডায়েরির পাতায় নজর দিলাম এবং মনোযোগ দিয়ে পড়লাম, নিশি তুমি যে অপকর্ম করে এখনো নির্লজ্জের মতো ভালো মানুষের মুখোশ পড়ে আছো, সে অপকর্মের জন্য কি গোপনে একটু অনুতপ্ত হও না? একটু লজ্জাবোধ হয় না? অনুশোচনা হয় না? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখে ঘৃণা লাগে না? অপকর্মের কথা ভেবে কান্না আসে না? আসবে কি করে? বেপরোয়া চরিত্রহীন মহিলার কোনো অনুশোচনা বোধ থাকলে তো চোখে কান্নার নোনা জল আসবে। তুমি নিজের দোষ স্বীকার করবে না, উল্টো আমাকেই দোষী হতে হবে। এজন্যই তোমার অপকর্মের কথা নিজের কাছে পুষে রেখেছি। তোমার পাপের শাস্তি ঠিকই একদিন পাবে। অনুশোচনা করবে, কিন্তু শাস্তি পাবে না। তোমার অপকর্মের কথা ডায়েরিতে লিখে রেখে নিজেকে হালকা করছি। নিশি, তুমি কি অস্বীকার করবে আমার পূর্বে তোমার জীবনে ভালোবাসার মানুষ এসেছিল, যে ছিল তোমার প্রথম ভালোবাসা, কিন্তু সেই মানুষটা ভালোবাসার মর্যাদা দিতে পারেনি, তোমার সঙ্গে ভালোবাসাবাসীর অভিনয় করেছিল। তুমি তার মিথ্যে ভালোবাসা বুঝতে পারোনি, এ কারণে তার জঘন্য আবদার পূরণ করেছ। জঘন্য আবদারটি কি ছিল? তোমার বয়ফ্রেন্ড দেহে চেয়েছিল, তোমার আকর্ষণীয় দেহ। শুরুতে তুমি রাজি না হলে তার দরদ মাখা আবদারে গলে গিয়েছিলে ঠিকই, তার শয্যা সঙ্গী হলে। একটা ভালো ভাবলে না যে এর পরিণাম কেমন হবে, ভালো হবে নাকি মন্দ। তোমাদের এই অপকর্মের ভিডিও ধারণও করেছিল তোমার সেই বয়ফ্রেন্ড। তোমার ভাগ্য ভালো যে সেই আপত্তিকর ভিডিওটি তোমার বয়ফ্রেন্ড ভাইরাল করেনি। আসলে সে ছিল একাধিক মেয়ের প্রেমিক। অন্যদের চেয়ে তোমাকে একটু কমই গুরুত্ব দিত সে। সে ভেবেছিল তুমি সহজে তার সঙ্গে সম্পর্ক বিনষ্ট করবে না। যদি বিনষ্ট করো তবে সে ভিডিও ভাইরাল করতো, কিন্তু তুমি তো তার চাওয়া অনুযায়ী চলছিলে। এরপরও ভিডিও ভাইরাল করার কোনো কারণ ছিল না তার নিকট। হঠাৎই একদিন তুমি খবর পেলে তোমার বয়ফ্রেন্ড বিয়ে করতে যাচ্ছে শিল্পপতির মেয়েকে। তুমি এমন সংবাদ শুনে রেগে গিয়েছিলে। তোমার বয়ফ্রেন্ডের নিকট এই ব্যাপারে কৈফিয়ত চাইতে গেলে সে জবাব দেয়নি, তোমাকে তাড়িয়ে দিয়েছিল বরং। তুমি সহ্য করতে না পেরে ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছিলে। ভাগ্যিস আমি ওদিন ব্রিজে উপস্থিত ছিলাম। অচেনা এক মেয়ে ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে যাচ্ছে দেখে আর দাঁড়িয়ে থাকতে পারিনি। তোমার কাছাকাছি গিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম যে আত্মহত্যা কোনো সমাধান নয়। তুমি মানতে চাওনি তখন। বাধ্য হয়ে থাপ্পড় মেরেছিলাম। এক থাপ্পড়ে অজ্ঞান হয়েছিলে। জ্ঞান ফেরার পর তুমি বুঝতে পারলে কাজটা ঠিক করতে যাচ্ছিলে না। তোমার মধ্যে উপলব্ধি হলো আত্মহত্যার ভূত মাথা থেকে চলে গিয়েছিল। ওদিন থেকে আমরা বন্ধু হলাম। 5 মাস ধরে আমাদের বন্ধুত্বের সম্পর্ক চলছিল। সারা রাত কথা বলতাম, প্রায় রাত্রিতে। ততদিনও জানতে পারিনি তুমি কিসের জন্য সেদিন আত্মহত্যা করতে যাচ্ছিলে। 5 মাস পর তুমি হঠাৎ করে প্রপোজ করে বসলে। আমিও দুর্বল হয়ে গেলাম তোমার প্রতি, তাই ফিরিয়ে দিতে পারিনি। ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছিলাম। প্রেমের সম্পর্ক চলতে লাগলো। আমরা সুখে কাটাচ্ছিলাম, কিন্তু তুমি হঠাৎ করে একদিন অন্যরকম কিছু চেয়ে বসলে, যার সমাধান বের করলাম আমি। 1.5 বছর ধরে প্রেম চলার পর আমি সিদ্ধান্ত নেই তোমাকে বিয়ে করব। কিন্তু বিয়ের পর দিন তোমার সেই বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে যায়। সে আমার সঙ্গে দীর্ঘ সময় নানা বিষয় নিয়ে আলাপ করে। হঠাৎই সে আমাকে একটা ভিডিও দেখায়। ভিডিওটা দেখা মাত্রই আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়। মনে হয়েছিল আমি জীবিত নই, মৃত লাশ।
ওই ভিডিওতে ছিল তোমাদের অপকর্মী দৃশ্য। সেটা দেখা মাত্রই আমার মন থেকে তোমার প্রতি সমস্ত ভালো লাগা হারিয়ে গিয়েছে। আমার হৃদয়ের গহীনে যার নাম খোদাই করা ছিল সে মুহূর্তে বিলীন হয়ে গেছে। নিশি, তোমাকে প্রচন্ড ঘৃণা করি আমি। রিমনের লেখাপড়ে প্রচন্ড রকমের হাসি আসছিল। হাসি চেপে রাখার প্রাণপণে চেষ্টা করছি, কিন্তু পারছি না। খিক খিক করে হাসতে হলো। রিমন আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা। সে বাদে অন্য কেউ এই জীবনে ভালোবাসার মানুষ হিসেবে আসেনি। অর্ণব আমাকে নিয়ে যা দাবি করছে সেসবও সত্য নয়। অর্ণবের সঙ্গে যদি প্রেম থাকতো সেটা আমার স্মৃতিতে থাকতো। অর্ণব যুক্তি দেখিয়েছে রিমন আমার মস্তিষ্ক থেকে 13 মাসের স্মৃতি বিলীন করেছে। অর্ণব ও রিমন দুজনেই আমাকে নিয়ে গেম খেলছে। রিমনের গেম খেলা শেষ হলেও অর্ণবের গেম খেলা হয়তো ভালোভাবে শুরুই হয়নি। রাগে দুঃখে আমার দু চোখে ধার দিয়ে জল গড়িয়ে পড়ল। পানি জোরছে চোরক। সেদিকে তাল না দিয়ে ডায়েরির পাতাতে নজর দিলাম। কিছু লেখা নেই পরবর্তী পাতায়। এরকম আরো 50টি পেজ উল্টালাম, কোনো লেখা পেলাম না। সর্বশেষ পৃষ্ঠায় লেখা, শেষ পর্যন্ত নিশিকে আমি ডিভোর্স দিতে বাধ্য হই। নিশিও বিষয়টা হাসি মুখে মেনে নিয়ে আমার জীবন থেকে চলে যায়। ভেবেছিলাম সে চলে যাওয়ার পর নিঃসঙ্গতায় দুর্বিষহ জীবন কাটাবো, কিন্তু না, দেখা পেয়েছিলাম এক অপসরীর, যাকে দেখে মনে হয়েছিল এই পৃথিবীতে আমার আগমন শুধু তারই জন্য। 27 বছরের জীবনে কখনো এমন ভালো লাগা তৈরি হয়নি। অপসরীকে দেখা মাত্র বুকের মাঝে কাঁপন সৃষ্টি হয়েছে। সেই কাঁপনের পর স্বর্গীয় সুখ প্রাপ্ত হয়েছিলাম। সেই সুখে দম আটকে মরে যাওয়ার উপক্রম। অপসরের দ্বিগল কালো চুল, হরণী চোখ, হীরার মতো চকচকে চেহারা, গোলাপের পাপড়ির মতো কোমল গালের ত্বক। হারিয়ে গিয়েছিলাম অজানা সুখের রাজ্যে। ওই দিনের পর থেকে নিজের সমস্ত ধ্যান ধারণা পরিবর্তন হয়ে শুধু স্বর্গপরীকেই আপন করে পাওয়ার চিন্তায় বিভোর হলাম। তার পিছু নিতে নিতে একসময় সে আমার সঙ্গে কথা বলতে শুরু করে। অনেক সাধনার পর সে বন্ধুত্বের হাত বাড়িয়েছে। প্রথম দিনের কথায় সে মুগ্ধ হয় এবং তার আশানুরূপ সিদ্ধান্ত শুনতে পাই। সে বন্ধু হিসাবে থাকবে এমন সিদ্ধান্ত নেয়। শুরুতে বন্ধুত্বের সম্পর্ক প্রেম তৈরি মূল রাস্তা। এরপর থেকে তার সঙ্গে কথা চলতে থাকে। ততদিনেও তার নামটা জানা হয়নি। মনে মনে তার নাম ঠিক করে রেখেছিলাম। তাকে পরি বলে ডাকতাম। কিন্তু হঠাৎ করে মনে হয়েছিল, আরে এটা তো তার প্রকৃত নাম নয়। তখন জানার আগ্রহ জেগেছিল আমার পরীর প্রকৃত নাম কি। তার থেকে নামটা জানতে পেরে আঁতকে উঠেছিলাম। আতঙ্কিত ভাব আমার চেহারায় ঘিরে ধরেছে। আমার পরীর প্রকৃত নাম নিশি। এর নামও নিশি শুনে মুহূর্তে চেহারায় বিশেষ ছাপ ঘিরে ধরেছে। তবে নিজেকে শান্ত রেখেছিলাম এই ভেবে নামই পরিচয় কর্মেই তো সব। মন থেকে বান্ধিকর ধারণা বিলীন করে দিয়ে নিশির সঙ্গে দেখা সাক্ষাৎ চলতে লাগলো। প্রস্তাবে প্রথম দিকে সে রাজি না হলে প্রায় 15 বার প্রপোজ করার পর রাজি হয়। আমার দ্বিতীয় ভালোবাসার মানুষটির সঙ্গে চুটিয়ে প্রেম চলতে থাকে। তারপর দীর্ঘ 1.5 বছর প্রেমের পর নিশিকে বিয়ে করে ফেলি। কিন্তু বিয়ের পঞ্চম দিনে শপিং কমপ্লেক্সে দেখা হয়েছে আমার প্রথম ভালোবাসার মানুষটির সঙ্গে। সে আমাকে দেখে এরপর ডায়েরির পাতায় আর কোনো কিছু লেখা পেলাম না। কৌতূহল জেগে বসলো আমার মাথায়। কৌতূহলী মন জানতে চাইলো যে রিমনের উপর কি লিখতে চেয়েছিল। না, গোড়াক্ষেপের মধ্যে ডুবে গেলাম। উসখুস ভাব তৈরি হয়ে গেল। মাথা জিভ মেরে গেল। তবে পুরো ডায়েরি পড়ে যা বুঝতে পারলাম তা হলো, রিমন আমাকে দুশ্চরিত্র বলেনি, বলেছে তার প্রথম ভালোবাসার মানুষটিকে। রিমনের প্রথম প্রেমিকার নামও আমার নামেই ছিল, নিশি। শুধু নামেই মিল, চেহারা চালচলনে বৈশিষ্ট্যে কোনো মিল নেই। রিমন তার প্রথম প্রেমিকার সঙ্গে বিয়ের সম্পর্কেও জড়িয়েছিল। এর মানে সে আমাকে মিথ্যে বলেছিল। তার উক্তি ছিল আমি তার প্রথম ভালোবাসা। রিমন নিজেকে কঠিন সত্যকে লুকিয়ে মিথ্যাচার করেছে আমার সঙ্গে, অথচ সে একই রকম মিথ্যাচারের দোষে তার প্রথম প্রেমিকাকে সহ্য করতে পারছে না। আসলে সবাই নিজের বুঝটা ভালো করেই বুঝে। নিজে দোষ করলে সেটা নিছক ভুল, অন্য কেউ করলে সেটা ক্ষমার অযোগ্য অপরাধ। রিমন তার প্রথম প্রেমিকার সঙ্গে বৈবাহিক সম্পর্কের জড়ালেও দাম্পত্য জীবনে স্থায়ী হয়নি। যখন রিমন তার স্ত্রীর গোপন অপকর্মের কথা জানতে পারল, তখনই সিদ্ধান্ত নিল তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক রাখবে না, নষ্ট করবে, এবং সেটাই হয়েছিল। সবই তো বুঝলাম, কিন্তু ডায়েরির শেষ বাক্যটা পড়ে রহস্য জালে আটকে গেলাম। রিমন আমাকে বিয়ে করার পঞ্চম দিনে বাসা থেকে বের হয়ে শপিং মলে গিয়েছিল এবং সেখানে তার প্রথম গার্লফ্রেন্ডের সাথে মুখে দেখা হয়। তার সঙ্গে দেখা হয়ে কি হয়েছিল সেটা ডায়েরিতে লেখা নেই। সত্যি ব্যাপারটা আমাকে ভাবনায় ফেলে দিল। ভাবনাতে ডুবে গেলাম গভীরভাবে, কিন্তু কিছুই বের করতে পারলাম না। রাত 9টার দিকে অর্ণব বাসায় ফিরলো। তাকে খুবই চিন্তিত দেখাচ্ছিল। চেহারা মলিন হয়ে আছে। কি এমন হয়েছে তার, যেমন বিষণ্ণ লাগছে? সকালে অর্ণব তাড়াহুড়ো করে বাসা থেকে কি জন্য বেরিয়েছিল জানতে হবে এখন। অর্ণব ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আমার রুমে ঢুকলো। এর পূর্বে রিমনের আরো একটা ডায়েরি হাতে নিয়ে বসে আছি।
ডায়েরির পাতায় চোখ দিইনি। মলাটের উপর মার্কার পেন দিয়ে বড় অক্ষরে রিমন তার নিজের নাম লিখে রেখেছে। এই ডায়েরিটা পাওয়া গেছে দরজার ডান পাশে রাখা একটা পেন্টিং এর আড়ালে। রিমন আমার হাতে ডায়েরিটা দেখা মাত্রই ঘাবড়ে গেল। চোখ দুটো মরা গরুর মতো বানিয়ে তাকিয়ে রইল। তার আতঙ্কিত চোখ জোড়ার দিকে তাকাতেই ভয় পেয়ে গেলাম। তার এভাবে তাকানো ঠিক রহস্য ধরতে পারলাম না। অর্ণব অদ্ভুত দৃষ্টিতে তার কিছু মুহূর্ত তাকানোর পর আমার দিকে ধানমান হয়ে হাত থেকে ডায়েরিটা ছিনিয়ে নিয়ে উচ্চস্বরেই বলল, এটা কোথায় পেলে? ডায়েরিটা কেন হাতে নিয়েছ? আশ্চর্য হয়ে গেলাম তার কথা শুনে। এই ডায়েরিতে হাত দিলে তার কিসের সমস্যা? ডায়েরিটা আমার স্বামীর, তার তো নয়। তবে সে এমন বলছে কেন? ডায়েরিটা আমার হাত থেকে ছিনিয়ে নেওয়াটা পছন্দ হলো না। মেজাজ বিগড়ে গেল। আমিও কপট রাগ দেখিয়ে অর্ণবের হাত থেকে ডায়েরিটা কেড়ে নিলাম। অর্ণব স্মিত হেসে শীতল কণ্ঠে বলল, প্লিজ নিশি, ডায়েরিটা দিয়ে দাও। ভ্রু নড়ে উঠল আমার। কপালে ভাঁজ ফেলে বললাম, আপনাকে কিসের জন্য ডায়েরিটা দিব? এটা কি আপনার ডায়েরি? আমার না, সেটা ভালো করে জানি, কিন্তু তুমি এই ডায়েরি পড়তে পারবে না। কে বলেছে পারবো না? আমার স্বামীর ডায়েরি এটা। তার ডায়েরি নিয়ে যা তা করতে পারি। এসবই আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি আমার কাজে আপনার কাজ করুন, এর মধ্যে নাক গলাতে আসবেন না। তাড়াতাড়ি খাবার খেয়ে শুয়ে পড়ুন। আর বলে যান সকালে আপনাকে ফোন দিয়েছিলাম, ফোন রিসিভ করে উল্টাপাল্টা বলেছিলেন কেন? ডায়েরিটা দাও, সব খুলে বলবো। জি না, ডায়েরিটা আপনি পাচ্ছেন না। তাহলে আমিও তখনকার বিষয়টা খুলে বলবো না। না বললেন? আমি বুঝতে পেরেছি তখনকার সবকিছুই মজা ছিল। আপনি মজা করেছেন। আর হ্যাঁ, রিমনের ফোনটা দেন। তার ফোন আপনার কাছে কিসের জন্য? সেটার কারণও বলবো। ডায়েরিটা আগে দিয়ে দাও। মোটেও না। আমি খুব ভালো করে বুঝতে পারছি এই ডায়েরিতে এমন কিছু লেখা আছে যা আমারও আপনার বিষয় জড়ানো। পড়লে আপনার গোপনীয়তা জেনে যাব। সে ভয়ে ডায়েরিটা পড়তে দিতে চাচ্ছেন না, তাই না? এটাই তো? ঠিকই ধরেছ। এবার মহানন্দের ডায়েরিটা পড়ো। আমি গেলাম। কই যেতে চাচ্ছেন? বাসা থেকে বের হয়ে যাব। দম বন্ধ লাগছে এখানে। দম বন্ধ লাগবে কিসের জন্য? আজব তো। জানি না। যাই হোক, তোমাকে সকালের ঘটনাটা খুলে বলি। সকালে একটা দুঃসংবাদ শুনে বাসা থেকে বের হয়েছিলাম। দুঃসংবাদটা সিমিকে নিয়ে। কি এমন দুঃসংবাদ? বলেন তো শুনি। বলছে চুপ করে শোনো। সিমি পুলিশের হাতে ওই দিনও ধরা দেয়নি। ওই দিন সে তার চাচাতো ভাইয়ের ফুসলানো কথা শুনে এক জায়গায় আত্মগোপন করেছিল। তার চাচাতো ভাই বিয়ের কথা বলে বেশ কয়েক রাত একই বাসায় অবস্থান করেছিল। এমনকি দুজনে একই রুমে রাতও কাটিয়েছিল। সিমিকে ঘুমের ওষুধ খাইয়ে রেপ করে তার কাজিন সেটার ভিডিও ধারণ করে রাখে। 1 মাসের আগের ঘটনা এটা। আজকে সকালে সিমি তার চাচাতো ভাইকে খুন করেছে। পুলিশ তাকে ধরতে গেলে বাসার ছাদ থেকে লাফ দিয়ে মারা যায়। আফসোস, মেয়েটা এবারও ভুল করলো। তার মৃত্যুর খবর শুনে সকালে ওভাবে বাড়ি থেকে বের হয়েছিলাম। খুব খারাপ লেগেছিল ওর জন্য। বাহিরে কাটাতে ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমার বাসায় ফিরে যাই। কিন্তু এখানে এসে তোমার উলট পালট কথা শুনে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ডায়েরি নিয়েই পড়ে আছো তুমি। আরে ডায়েরিতে আমাকে নিয়ে কি এমন লেখা থাকবে? ডায়েরিটা দয়া করে দাও। এই তো অনেক কিছুই জানলাম। এখন বলেন, ফোনে ওরকম কথা কেন বলেছিলেন? তোমার সঙ্গে মজা করছিলাম। তুমি গত রাতে যেভাবে আমাকে থাপ্পড় মেরেছিলে, এতে প্রচন্ড রাগ হয়েছিল। আমি তো সকালে সিদ্ধান্ত নিয়েছিলাম এমন একটা নাটক করব যাতে তুমি নিজেকে পাগল ভাবো। তোমার শরীরে জ্বর ছিল, গায়ে ব্যথা, সবই গত রাতে বৃষ্টিতে ভেজার কারণে। ওই রাতে ওই সময় তোমাকে ছেড়ে ছাদ থেকে চলে যাওয়ার পর বারান্দায় দাঁড়িয়ে নিঃশব্দে কান্না করেছিলাম প্রায় 35 মিনিট ধরে। হঠাৎ মনে হয়েছিল তুমি তো এখনো ছাদে আছো। তাই আবারও ছাদে যাই, দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। পাজাগুলো করে তোমাকে রুমে নিয়ে আসি এবং গায়ের ব্লাউজ পেটিকোট খুলতে বাধ্য হই। এটার জন্য দোষ দিও না। পরিস্থিতিতে পড়ে এটা করতে বাধ্য হয়েছিলাম। তোমাকে নতুন কাপড় পরিয়ে দেওয়ার পর আমিও নতুন কাপড় পরিয়ে নেই। বাধ্য হয়ে তোমার কাছে শুয়েছিলাম। ঘুমের মধ্যে তুমি উলটপালট বলছিলে। তোমার বাবা মাকে তুমি খুন করেছ, ছোট ভাইকে খুন করেছ, এরকম অনেক কিছু। আরো বলেছিলে তোমার রাজপ্রাসাদটা কেউ দখল করতে পারবে না। ঘুমের মধ্যে এসব শুনে মনে হয়েছিল তোমার মাথায় সমস্যা আছে এবং সিদ্ধান্ত নিয়েছি সকালে বিষয়টা খুলে বলবো। কিন্তু সেটার কথা মনে ছিল না। তোমার বাবা মা বাসায় এলে কথাটা হঠাৎই মনে পড়ে, কিন্তু তাদের সামনে বলতে পারিনি। তবে সিদ্ধান্ত নিয়েছিলাম এমন কিছু করব যাতে তুমি কিছু সময়ের জন্য নিজেকে পাগল ভাবো। এজন্যই ফোনে ওরকমটা বলেছিলাম। তোমার ছোট ভাইকে মিথ্যে বলতে অনুরোধ করেছিলাম। তোমার বাবা মাকে বলেছিলাম বাসা থেকে বের হয়ে যেতে। তারা আমার কথা ফেলে দেয়নি। আপনি আজব তো। এসব করে কি পেলেন আপনি? আপনি কি পাগল? এসব করে কিছুই পাইনি, তবে পৈশাচিক আনন্দ পেয়েছি। দূর, আপনি আমার সামনে থেকে চলে যান তো। আপনাকে আমার সহ্য হচ্ছে না। যাবো, ডায়েরিটা দাও। মরে গেলেও না। নিশি, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বাড়াবাড়ি হলে হোক,
তবুও দিব না। ডায়েরিটা কি দিবে না? না, দিব না। খুন করব? কাকে? তোমাকে। কি? হুম, আমি খুনি। এটা আমার পরিচয়। আজকে কিছুই গোপন করব না, সবকিছুই খোলাসা করব। তবে সবকিছু খুলে বলার পর নৃশংসভাবে খুন করব। জেনে নাও যে কাউকে খুন করার পর যে পরিমাণ আনন্দিত হই সেটা অন্য কিছুতে মিলে না। কাকে? তোমাকে। কি আবল তাবল বকছেন আপনি? আবল তাবলি? আমার কথা মন দিয়ে শোনো। আমার নাম অর্ণব, রিমন কোনোটাই নয়। আমার নাম হিমেল চৌধুরী, যে কিনা শহরের সবচেয়ে বড় সিরিয়াল কিলার। আমি এতটাই ভয়ানক যে আত্মগোপন করে থাকতে হয় না, কারণ পুলিশ আমার গোলামি করে। আমার টাকার নিকট তারা ধরা। অদ্ভুত শোনালেও সত্য যে আমি টাকার জন্য কাউকে খুন করি না। আসলে খুন করা আমার নেশা। এজন্য টাকা উড়িয়ে হলেও পৈশাচিক আনন্দ লুটিয়ে নিতে যাকে ইচ্ছে জাগে। সময় ভালো মন্দ ছোট বড় নারী পুরুষ এসব কিছুই বিবেচনা করি না। আমি ভয় পেয়ে গেলাম অর্ণবের কথা শুনে। ভয়ে গা ছমছম করছিল। তাকে মিনমিন গলায় বললাম, তারপর? অর্ণব চোখ গরম করে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, চুপ করে শোনো। তোমাকে 1.5 বছর পূর্বে বিয়ে করিনি। বিয়ে করেছি 6 বছর পূর্বে। ঠিকই শুনেছ, 6 বছর পূর্বে। তোমার মাথায় এক এক সময় এক এক রকমের স্মৃতিমাখা গল্প ঢুকিয়ে দেই তোমাকে পাগল বানাতে। সাময়িক বা দীর্ঘ সময়ের জন্য মস্তিষ্কের ভারসাম্যতা বিনষ্টকারী ক্ষতিকর ইনজেকশন তোমার দেহে প্রবেশ করি। তারপর তুমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে লম্বা সময়ের জন্য হসপিটালে অ্যাডমিট থাকো। আর আমি তখন বিশাল সাম্রাজ্য ভোগ করি। 5 বছর 6 মাস পূর্বে তোমাকে পাগল বানালাম, এবং সুস্থ হলে তখন তুমি এই সম্পত্তির একটা টাকাও আমাকে দিতে চাওনি। তাই পুনরায় তোমাকে পাগল বানাতে হয়েছিল। এরপর থেকে তোমাকে প্রতি 2 বছর পাগল বানিয়ে রাখতাম। প্রতি বছরে মাত্র 3টা মাস সুস্থ থাকতে। 1.5 মাস পূর্বে তুমি সম্পূর্ণ সুস্থ ছিলে। ওদিন কি করলাম? তোমাকে সঙ্গে নিয়ে কাজী অফিসে গেলাম বিয়ে করার জন্য। অথচ ওটা নাটক ছিল। কাজীকে টাকা দেওয়া হয়েছিল অনেক আগেই, তাই বিয়েটা পড়ান তিনি। ওনাকে দিয়ে 6 বছরে মোট 19 বার আমাদের বিয়ে পড়ানো হয়েছে। তোমাকে প্রতিবার পাগল বানানো হয় নিজের স্বার্থে। পরিপূর্ণ সুস্থ হয়ে গেলে এত স্ট্রিট হও এবং সম্পত্তি রক্ষার জন্য এতটাই মরিয়া হয়ে ওঠো যে মেনে নিতে পারি না তোমার আচরণ। আমার তো প্রচুর টাকা দরকার হয়, না হলে আমাকে পুলিশ ছাড়বে না। পুলিশদের নিকট টাকাই সব। আর সে টাকা আমি কোথায় পেতাম? তোমাকে ছাড়া সম্পূর্ণ সম্ভব ছিল না, জাহাজও না। প্রতিবার তুমি পাগল হয়ে গেলে তোমার মস্তিষ্ক থেকে আগের বছরের স্মৃতি বিলীন করে দেওয়া হয়। এমনকি তোমার ফার্স্ট লাইফের সমস্ত স্মৃতিও নষ্ট করে দেওয়া হয়। তুমি ভুলে যাও এই বিশাল সাম্রাজ্যের কথা। এমনকি বলে যাও তোমার ভালোবাসার মানুষটির নাম ও চেহারা। এবার তুমি সুস্থ হলে তখন তোমাকে এমন ভাবে বশ করলাম যাতে তুমি বিশ্বাস করো তোমার সঙ্গে 1.5 বছর প্রেম ছিল, এবং এই 1.5 বছর প্রেম করার পর পালিয়ে বিয়ে করেছি। এও বিশ্বাস করো যে তোমার বাবা মা তোমাকে ত্যায্য করে পালিয়ে বিয়ে করায়। এসব আমি তোমার মাথায় ঢুকিয়েছি। প্রতি বছরে যেতটুকু সময় তোমাকে সুস্থ রাখতাম সেটুকু সময় তোমার স্মৃতিতে নানান গল্প ঢুকিয়ে দিতাম। তোমাকে যতদিন আমার প্রয়োজন হতো ততদিনই সুস্থ রাখতাম। এমন সব ইনজেকশন তোমার দেহে পুশ করতাম, খুব ভয়ানক ভায়োলেন্স কাহিনী শোনাতাম যে পুনরায় পাগল হয়ে যেতে। ভাবছো এমনটা না করে তোমাকে মেরে ফেললেও তো হতো, তাই না? না, এটা করা যাবে না কখনোই। এমনটা করলে সোনার ডিম পাড়া রাজহাঁসকে হারাতে হবে। তোমার 100 কোটি টাকার সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। একমাত্র উত্তরাধিকারী তুমি। তোমাকে মেরে ফেললে সমস্ত সম্পত্তি চলে যাবে অনাথ আশ্রমে। কারণ উইলে এটাই লেখা আছে। ভালো করে জানি আমি তোমার মন জয় করতে পারবো না। তোমার মন জয় করে সম্পত্তির এতটুকু অংশ আমার করে নিতে পারবো না। কারণ আমি ওথেলো সিনড্রোমে আক্রান্ত। তুমি এত ভালো মেয়ে, তবুও তোমাকে নিয়ে সন্দেহ হয়। মনে হয় তুমি আরেকজন পুরুষকে নিয়ে বাজে সম্পর্কে আছো। তাকে নিয়ে রাত্র যাপন করো। এটা প্রতিটা সময়ে মনেতে জাগে। তাই তো তোমাকে ইগনোর করে চলি। তোমার ভালোবাসা হারিয়ে ফেলেছি এই ডিজার্ভে বুকে। তুমি সুস্থ থাকাকালীন একদমই পারতো না তোমার সঙ্গে লাগতো ঝগড়া। তাই তো তোমাকে পাগল বানিয়ে মাসের পর মাস আমার থেকে দূরে রাখি। এরপরও কষ্ট হয় না। তোমার বাবা মা ও ভাইকে 5 বছর পূর্বেই খুন করেছিলাম, কারণ তারা আমার মুখোশ ধরে ফেলেছে। বর্তমানে তুমি যাদের মা বাবা মনে করো তারা তোমার কিছুই হয় না। তারা অভিনেতা অভিনেত্রী, রিপাত ছেলেটাও। তারা আমার বাহিরে কোনো কাজ করে না। আজ সকালেও তারা আমার কথা মতোই চলছে। শিমলা নামে যাকে চিনো, যাকে তোমার ননদ মনে করো, সত্যিকার অর্থে সে তোমার ননদ নয়। কারণ সে আমার বোন হয় না। এমনকি সে রিফাতকে বিয়েও করেনি। তাদের নাটক করতে বলেছিলাম। এই জন্যই যাতে তোমার নিকট মনে হয় তুমি বউ হয়ে এই বাসায় এসেছো, যে বাসাতে ননদও বাস করছে বিদেশ থেকে ফিরে এসে। এই বাসাটা তোমার নয়, আমার বাসা।
এটা মাথায় ঢুকিয়ে দিতে এত সব করা। তোমার তো 6 বছরের স্মৃতি মস্তিষ্ক থেকে বিলীন, তাই জানো না তোমার কি পরিমাণ সম্পত্তি ও শিল্প কারখানা রয়েছে। আসল বাসাতে আমি একা থাকতাম, মাঝে মধ্যে সিমিও থাকতো। এটা গোপন সত্য বলি, সিমি আমার রক্ষিতা ছিল। ও দেহকে ভীষণ ভালো লাগতো আমার, এজন্য টাকার বিনিময়ে তাকে বাসায় নিয়ে রাখতাম। আর এই বাসাটা 5 বছর হলো কিনেছি। তুমি আসল বাসাতে গেলে বুঝে যাবে ওটা তোমার নিজের বাসা। অথচ এই বাসাতে বসবাস করে একটা বারো টের পাও না যে এটা তোমারই টাকায় ক্রয় করার বাসা। বরং ভাবো এটা তোমার স্বামী রিমনের বাসা, কারণ আমি তোমার মাথায় এটা ঢুকিয়েছি। আরো পরিষ্কার ভাবে খুলে বলি, আমাদের বিয়ের 7ম দিনে এই বাড়িতে সিমিকে বউ বানিয়ে এনেছিলাম তোমাকে মানসিক ভাবে কষ্ট দিতে। কিন্তু আমি নিজে তোমাকে ওই সময় মিথ্যে কিছু গল্প বলে সান্ত্বনা দিয়েছি। নতুন গল্প তৈরি করে প্রায় 1.5 মাস তোমাকে স্বাভাবিক জীবনে রেখে নিজের স্বার্থ হাসিল করেছি। বিয়ের সপ্তম অষ্টম দিনের রাত্রিতে যাবতীয় ঘটনা ঘটিয়ে তোমাকে মিজেস্টিয়ারের স্বাদ দিয়েছিলাম। যে তুমি রিমনকে মৃত হিসাবে দেখেছো, ওটা রিমন নয়, আসলে ওটা মানুষই ছিল না, ছিল ফেক বডি। হুবহু রিমনের মতো করে আর্কিটেকচারে নির্মাণ করেছিল। মূলত তোমার মাথায় ঢোকানোর চেষ্টা করেছিলাম যে তোমার রিমন মারা গেছে। ততদিনে আমি তোমার থেকে 3টা গুরুত্বপূর্ণ প্রজেক্টে সাইন করে নিয়েছিলাম। রিমন মারা গেছে এটার বিশ্বাস তোমার মাথায় ঢুকিয়ে তোমাকে কিছুটা মানসিক অশান্তিতে রেখেছিলাম, যাতে তুমি প্রজেক্টের ফাইলে সাইন করার মুহূর্তে মনোযোগ না দাও। যদি সুষ্ঠুভাবে ও মন দিয়ে প্রজেক্টের ফাইল পড়তে, তবে কিছুতেই সাইন করতে না। তখন আমার অত গুরুত্বপূর্ণ প্রজেক্ট হাতছাড়া হয়ে যেত। এজন্যই রিমন মারা গেছে এটার মাস্টার মাইন্ড প্ল্যান করলাম। রিমন ও অর্ণব নামে দুটো ভিন্ন চরিত্র গল্প তোমাকে শুনিয়েছি, যাতে তুমি দ্বিধায় পড়ে যাও। তোমার মাথায় ঢোকানোর চেষ্টা করেছিলাম যে রিমন বাজে লোক, যে তার বন্ধুর স্ত্রীকে বিয়ে করেছে বন্ধুর সঙ্গে গাদ্দারি করে। তার চেয়ে বড় সত্য, রিমন ও অর্ণব বানানো চরিত্র, দুজনেই আমি। তবে আমার নাম হিমেল, অর্ণব কিংবা রিমন নয়। আর আজকে তুমি প্রথম ডায়েরিতে যা পড়েছো সেসবও মিথ্যা। মিথ্যে লিখে রেখেছি এই কারণে যাতে তুমি বিশ্বাস করো রিমন আগেও একটা মেয়েকে বিয়ে করেছিল, যে মেয়েটার নাম নিশি। এবং আমি যে রিমন নয় এটাও যাতে স্বীকার করো। দ্বিতীয় ডায়েরিতে যা লেখা সেসব মিথ্যে নয়। ডায়েরির লেখা সব পড়ে জানতে পারবে তোমার আসল পরিচয় ও আমার বহু রূপের বর্ণনা। এখন সেসব পড়ার দরকার নেই, সব সত্য আমি তোমার নিকট প্রকাশ করলাম। কিন্তু আফসোস, তুমি আর মাত্র 2 দিন মনে রাখতে পারবে। 2 দিন পর তোমাকে আবারও পাগল বানিয়ে দেওয়া হবে। এই 1.5 মাসের মতো সময়ে তোমাকে অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্টে ফাইল করিয়ে নিয়েছি। এখন তোমাকে আর প্রয়োজন নেই। তুমি আবার পাগলা গারদে চলে যাও, অন্যরকম বিলাসী জীবন যাপন ভোগ করো। তবে এটা সত্য, তোমার ভালো ট্রিটমেন্ট চলবে। তবে সুস্থ হবে ধীরে ধীরে, প্রায় 6 মাস লাগবে সুস্থ হতে। সুস্থ হয়ে গেলে তোমার ওই দিন থেকে বছরের শুরু বলে মনে হবে। এরপর আবারও তোমার সঙ্গে আমার পরিচয় হবে। একটা ভিডিও দেখে বোঝানোর চেষ্টা করা হবে তোমার আমার প্রেমের সম্পর্ক 1.5 বছরের। যদিও সহজে বিশ্বাস করতে চাইবে না, তবে একাধিক ভিডিও দেখানোর পর তুমি বিশ্বাস করবে যে আমাদের মধ্যে গভীর প্রেম ছিল। ভিডিওগুলো কিসের তা কি জানো? জানোই তো, ভিডিওগুলো আমাদের শারীরিক সম্পর্কের। তুমি ভিডিও দেখে অবিশ্বাসের স্বরে প্রথমবার বলবে এসব আমি করিনি, এসব করলে মনে থাকতো আমার। তখন আমার উত্তর হবে তুমি রোড অ্যাক্সিডেন্টের স্মৃতি হারিয়ে সব ভুলে গেছো। এরপর তুমি সবকিছু বিশ্বাস করবে। আর আমি পরদিন তোমাকে কাজী অফিসে নিয়ে বিয়ে করব। শুরু হবে তোমার সঙ্গে আমার অভিনয়। তৈরি করব অর্ণব রিমনের মতো নতুন নতুন কোন চরিত্র, যেখানে থাকবে সিমি, রিফাত, সিমরার মতো চরিত্র। থাকবে নিশির মা বাবা ও রিমনের মা বাবা। এভাবেই 6 বছর ধরে চলছে। অর্ণবের কথা শুনে, না না, তার নাম তো অর্ণব কিংবা রিমন নয়, তার নাম হিমেল। হিমেল সমস্ত ঘটনা বলে খিকখি করে হাসতে বিছানায় গড়াগড়ি খেতে লাগলো। আর আমি স্তব্ধ, নিথর, অথর্ব অস্তিত্বহীন জীবের মতো দাঁড়িয়ে আছি। কষ্টের মাত্রা এতই যে বুকটা ফেটে শশির হয়ে যাচ্ছে। কান্না করব কিন্তু কান্না আসছে না, যেন কান্না বুকে চেপে রেখেছে। চোখে জলও হয়তো ঝরতে চাচ্ছে না আমার কষ্টের। দম আটকে আছে, প্রাণ চলে যাচ্ছে এমন লাগছে। বুকটা ফেটে শশির হয়ে যাচ্ছে। এত কিছুর পরও হিমেলের প্রতি রাগ হচ্ছে না, হচ্ছে নিজের প্রতি। এমন একজনের সঙ্গে সম্পর্ক জড়িয়ে তাকে বিয়ে করেছিলাম। আজ থেকে 6 বছর পূর্বে এমন এক জঘন্য জানোয়ারকে জীবন সঙ্গী করে নিয়েছিলাম। বিয়ের পূর্বে আমার 1.5 বছরের প্রেম ছিল, সেসব স্মৃতি রয়েছে হিমেলের কারণেই। সে তো ভিডিও করে রেখেছিল সব। যখন ভিডিও দেখাতো তখন ভাবতাম সে এসব ভালোবেসেই দেখাচ্ছে। অথচ এর পিছে যে হাজারো কারণ লুকিয়েছিল সেসব এতদিন অগোচরেই ছিল, যা আজকে জানতে পেরেছি। হিমেল বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে গেল। আসলে সে ঘুমায়নি, ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে, সেটা আমার হাতেই। যখন সে খিক খিক করে হাসছিল, তখন আমার হাতে থাকা ধারালো চকচকে চাকুর অগ্রভাগ তার বুক বরাবর ঢুকিয়ে দিয়েছি। আসলে ডায়েরিটা সন্ধ্যার পূর্বে পড়া শেষ করেছিলাম, কিন্তু বিষয়টা বিশ্বাস হয়নি তখন।
পুনরায় পড়ার জন্য রাত 9টার দিকে ডায়েরিটা বের করি, কিন্তু তখন কেন যেন পড়তে মন চাচ্ছিল না। ভাবছিলাম যা সত্য নয় তা পড়ে সময় নষ্ট করা অন্যায়, কিন্তু এখন হিমেলের মুখ থেকে সমস্ত সত্য জানতে পেরে ডায়েরির কথাগুলোকে মিথ্যে বলে মনে হলো না। এই ডায়েরিটা শেষ পাতায় লেখা ছিল, হিমেলের সমস্ত মুখের কথা মিথ্যে হতে পারে, এই ডায়েরির কোনো কথা মিথ্যে নয়। যখন ডায়েরির সঙ্গে হিমেলের জবানবন্দি মিলে গেল, তখন পশুটাকে বাঁচিয়ে রাখার কোনো কারণ খুঁজে পেলাম না। ডায়েরিটা পুনরায় পড়ার পূর্বে রাত 9টার একটু আগে আপেল খাওয়ার ইচ্ছে জাগছিল। প্লেটে করে আপেল ও চাকু এনে রেখেছিলাম বেডের উপর, যাতে কেটে খেতে পারি। সে দাঁড়ালো, চাকু দিয়ে হিমেলকে শেষ করে দিলাম। আমার সঙ্গে এত সব অভিনয় করার শাস্তি তাকে কঠিন ভাবে দিলাম না, সহজ ভাবেই দিলাম। আজ থেকে হয়তো দুঃখ বিলাসের অবসান ঘটলো। দুপুর 1:15, 15ই সেপ্টেম্বর 2020। আমার মেসেঞ্জারে একটা ভিডিও সেন্ড করেছে কে যেন। তীব্র আগ্রহ নিয়ে ভিডিওটা ওপেন করলাম। কিসের জন্য যেন ভিডিওটা ওপেন করার পর হাত কাঁপলো, পুরো দেহ ক্ষণিকের জন্য নিথর হয়ে গেল। কয়েক সেকেন্ড দেখার পর বড়সড় ধাক্কা খেলাম, বুকটা কেঁপে উঠলো, মাথায় আকাশ ভেঙে পড়লো যেন। প্রচন্ড জোরে কাঁদতে মন চাচ্ছিল। অপ্রত্যাশিত ভাবে কান্নাটা আটকে গেছে কিসের জন্য যেন। বুকের মাঝে বহুতা কষ্টে এসে আঘাত হানলো। যা কামিন কালো চিন্তা করেন সেটাই দেখতে হলো আজ। আমার বয়ফ্রেন্ড তথা হাজবেন্ড তার কথিত জাস্ট ফ্রেন্ডের সঙ্গে অপকর্ম করছে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে দুঃখ বিলাস। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।